আজকে আমাদের বায়োলজির থিওরি ক্লাস 36। আমাদের কোর টপিকে কি চলছিল? আমাদের কোর টপিকে চলছিল হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্লান্ট কিংডম, তাই না? প্লান্ট কিংডমের ক্লাসিফিকেশন চলছিল। গতদিন আমরা কোন পর্যন্ত পড়েছি একটু আমাকে একটু বলো। ভাইরাস পর্যন্ত। ভাইরাস পর্যন্ত হয়েছে স্যার। ভাইরাসটা পড়েছি। ব্যাকটেরিয়া? না, হয়নি। হয় না। হয়নি ব্যাকটেরিয়া স্যার। হয়নি, আচ্ছা। তাহলে আজকে আমরা ব্যাকটেরিয়াকে দেখব। তারপর গিয়ে আমরা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপরে যাব ফ্যানারোগেমস। চলো দেখা যাক আজকে কত দূর কি আমরা যেতে পারি। চেষ্টা করব অন্তত আজকের ক্লাসে যাতে এই টপিকটাকে কমপ্লিট করতে পারি। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা শুরু করব প্লান্ট মরফোলজি। ওকে, প্লান্ট মরফোলজিটা তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করতে পারি, ঠিক আছে? আর আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি এটাও কিন্তু আমরা প্যারালালি স্টার্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, আর পলিটিটা একটা হ্যান্ড রিটেন নোট আমি তোমাদেরকে দিতে চাচ্ছি। হ্যান্ড রিটেন নোট মানে আমার যা হ্যান্ড রিটেন নোট আছে সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি। ওটাকে একটু কমপ্লিট করতে পারলে ওটা আমি প্রোভাইড করে দিচ্ছি। কিসের বললেন ওটা? পলিটির হ্যান্ড রিটেন নোট। আচ্ছা আচ্ছা। পলিটি যেমন চলছে ক্লাস এখানে চলবে, তেমনি কিন্তু সামনের পরীক্ষাগুলোকে মাথায় রেখে হ্যান্ড রিটেন নোট মানে কি, যার মধ্যে পুরো পয়েন্ট যেখান থেকে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা হচ্ছে টু দা পয়েন্ট যাতে ওখানে কম্প্যাক্ট থাকে, ঠিক আছে? মোটামুটি 135-40 পেজের মতন এরকম হবে, ঠিক আছে? আমি খাতা থেকে ওই যে পিডিএফ আকারে করে ওটা আমি দেখি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ওকে, নাও চলো আজকে আমরা আমাদের পার্ট শুরু করি। আমরা আলোচনা করছিলাম কি নিয়ে? না, আমরা উদ্ভিদের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছিলাম। তো উদ্ভিদের ক্লাসিফিকেশনে আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে? দ্যাট ইজ থ্যালোফাইটা, তাই না? তো থ্যালোফাইটা অর্থাৎ আমরা আলোচনা করেছিলাম ক্রিপ্টোগেমস নিয়ে। ক্রিপ্টোগেমস মানে অপুষ্পক উদ্ভিদকে নিয়ে। তো সেই অপুষ্পক উদ্ভিদের মধ্যে আমরা তিনটে গোত্র পেয়েছিলাম, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তো থ্যালোফাইটা আমরা শুরু করেছিলাম। থ্যালোফাইটার মধ্যে যে এক্সাম্পলগুলো ছিল, যেমন অ্যালগি ছিল, ফাঙ্গাস ছিল, ব্যাকটেরিয়া ছিল, ভাইরাস ছিল। তো এদের আলোচনাটা বোধহয় ব্যাকটেরিয়া বাদ আছে, তাই না? তো চলো ব্যাকটেরিয়াটাকে আজকে আমরা আলোচনা করে তারপর ব্রায়োফাইটা, টেরিডোফাইটা কমপ্লিট করে আমরা ফ্যানারোগেমসের মধ্যে যাব, যেখানে জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, মনোকট, ডাইকট সম্পর্কে যতটুকুন আমাদের জানবো ততটুকুন আমরা জানার চেষ্টা করব। ওকে, চল ঠিক আছে। নাও খাতার মধ্যে হেডিং লাগাও। আমাদের এক্সাম্পলের মধ্যে আসছে ব্যাকটেরিয়া। গতদিন আমরা ভাইরাস পর্যন্ত আলোচনা করেছি, আজকে হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়াকে বাংলাতে বলা হয় জীবাণু। ব্যাকটেরিয়াকে বাংলায় বলা হয় জীবাণু। আর ভাইরাসকে কি বলা হয়? ভাইরাসকে বলা হয় বিষাণু। বিষাণু। হ্যাঁ, বিষাণু। আচ্ছা, ব্যাকটেরিয়া নিয়ে আমাদের এখন আলোচনা। তো যখন আমরা ব্যাকটেরিয়ার কথা বলছি তো সবার প্রথমে জানতে হবে যে ব্যাকটেরিয়া আবিষ্কার করলেন কে। তো ব্যাকটেরিয়া ডিসকভার্ড বাই অ্যান্টন ভন লিভেনহক। অ্যান্টন ভন লিভেনহক। অ্যান্টন ভন লিভেনহক ইনি ব্যাকটেরিয়া আবিষ্কার করলেন। কবে? ইন 1683। 1683 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এবং তিনি যেটাকে আবিষ্কার করেছিলেন সেটার নাম কি ছিল বলতো? মাইকোপ্লাজমা। নাম ছিল মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমা নামে ব্যাকটেরিয়াটা তিনি আবিষ্কার করেছিলেন। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে দ্য টার্ম ব্যাকটেরিয়া এটা কে দিয়েছিল? দ্য টার্ম ব্যাকটেরিয়া was given by Sir Arenberg in 1829। 1829 সালে এটার নাম যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার নামটা তিনি দিয়েছিলেন অ্যারেনবার্গ, ঠিক আছে? এবার আসো স্টাডি অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সম্পর্কে পড়াশোনাকে কি বলে? স্টাডি অফ ব্যাকটেরিয়া।
এটাকে বলে ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি বলা হয় হচ্ছে স্টাডি অফ ব্যাকটেরিয়াকে। যদি বলা হয় যে ফাদার অফ ব্যাকটেরিওলজি কে হবে, না ফাদার অফ ব্যাকটেরিওলজি অ্যান্টন ভন লিউয়েনহকি হবে। অর্থাৎ ফাদার অফ ব্যাকটেরিওলজি যদি বলা হয় তাহলে এটা হবে কে, অ্যান্টন ভন লিউয়েনহক। অ্যান্টন ভন লিউয়েনহক, অ্যান্টন ভন লিউয়েনহককে বলা হয়। কিন্তু আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন মডার্ন ব্যাকটেরিওলজির জনককে, এটাও জানবে, ফাদার অফ মডার্ন ব্যাকটেরিওলজি, অর্থাৎ আধুনিক ব্যাকটেরিওলজির জনককে, যেটা মনে রাখবে রবার্ট কচ। রবার্ট কচ হচ্ছে মডার্ন ব্যাকটেরিওলজির জনক, কারণ ইনি বিভিন্ন ব্যাকটেরিয়াগুলোকে ইনি গবেষণা করেছিলেন ইন ডিটেলসে ফার্দার। আচ্ছা, আমাদের আরেকজন ব্যক্তি ব্যাকটেরিয়ার সাথে যেহেতু প্রসঙ্গ চলছে, আরেকজন ব্যক্তির আমাদের নাম মনে রাখতে হবে, লুই প্যাস্চারের নামটা মনে রাখতে হবে। ঠিক আছে, লুই প্যাস্চার ফার্মেন্টেশন পদ্ধতিটাকে আবিষ্কার করেছিলেন, এবং লুই প্যাস্চারই সবার প্রথম বলেছিলেন যে এই ফার্মেন্টেশন প্রসেসটা হয় হচ্ছে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে। বিভিন্ন ধরনের ফার্মেন্টেশন, যেমন অ্যালকোহলের ফার্মেন্টেশন বা দই তৈরি করার জন্য যে ফার্মেন্টেশন, মিল্ক থেকে কার্ডে পরিণত হওয়ার জন্য ফার্মেন্টেশন, তো এই বিভিন্ন ফার্মেন্টেশন প্রসেসে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ঘটে, এটা তিনি বলেছিলেন। তাহলে এটা মাথায় রাখবে যে ইন 1876 লুই প্যাস্চার ডিসকভার্ড, হ্যাঁ লুই পাস্তুর বাংলাতে যারা আমরা বলি, হ্যাঁ, ডিসকভার্ড that fermentation takes place in the presence of bacteria, ওকে। তাহলে ব্যাকটেরিয়ার প্রসেসে ফার্মেন্টেশনের ফার্মেন্টেশন প্রসেসটা হয়, এটা সর্বপ্রথমে লুই প্যাস্চার বলেছিলেন। ওকে, আচ্ছা, আমরা যদি ব্যাকটেরিয়ার কথা বলি, তো এই ব্যাকটেরিয়া হচ্ছে পৃথিবীতে সেকেন্ড স্মলেস্ট অর্গানিজম। যদি আমরা স্মলেস্ট অর্গানিজম অন আর্থ বলি, তাহলে সেটা কার নাম বলবো? স্মলেস্ট ভাইরাস। ভেরি গুড। স্মলেস্ট অর্গানিজম অফ আর্থ হচ্ছে ভাইরাস, কিন্তু সেকেন্ড স্মলেস্ট অর্গানিজম অন আর্থ হচ্ছে ব্যাকটেরিয়া। এটা মাথায় রাখবে। অর্থাৎ ব্যাকটেরিয়া ইজ সেকেন্ড স্মলেস্ট অর্গানিজম অন আর্থ। এই পৃথিবীতে দ্বিতীয় ক্ষুদ্রতম যে অর্গানিজম সেটা হচ্ছে কিনা ব্যাকটেরিয়া। ওকে, এই দেখো, ব্যাকটেরিয়া মানে আমাদের এই পরিবেশের সর্বত্র ব্যাকটেরিয়া বিরাজমান। আবার বলছি কথাটা, আমি বলছি যে ব্যাকটেরিয়া আমাদের পরিবেশের সর্বত্র বিরাজমান, এমন কোনো জায়গা নেই যে যেখানে ব্যাকটেরিয়া নেই। ইভেন আমাদের মানব শরীরের মধ্যেও প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া অনবরত প্রবেশ করছে, এবং আমাদের শরীরের মধ্যে রয়েছে ডব্লিউবিসি, তারা সেগুলোকে ডিস্ট্রয় করছে। তো এখান থেকে কতগুলো পয়েন্ট জিজ্ঞেস করে, যে এই পয়েন্টটা থেকে লিখে রাখো যে ব্যাকটেরিয়া presents almost everywhere, প্রায় এটা সব জায়গাতেই রয়েছে। যেমন প্রশ্ন জিজ্ঞেস করে মাউথ, আমাদের মানুষের মুখ, জীবিত মানুষের মুখ, কিন্তু আমাদের মুখের মধ্যে 10 কোটি ব্যাকটেরিয়া থাকে, 10 crore, অ্যারাউন্ড 10 crore ব্যাকটেরিয়া আমাদের মুখের মধ্যে থাকে। এই জন্য বলা হয় না যে অসুস্থ লোককে কিস করতে নেই।
অসুস্থ লোককে কিস করলে কি হবে? তোমার মুখের ব্যাকটেরিয়াগুলো যখন তার মুখের মধ্যে প্রবেশ করবে, তার তো এমনিতেই শরীর অসুস্থ, তার শরীরটা আরো অসুস্থ হবে, ঠিক আছে না? মাউথ, তাহলে মাউথের মধ্যে 10 crore ব্যাকটেরিয়া রয়েছে। তারপরে যদি বলো 1 গ্রাম সয়েল যদি তুমি নাও, 1 গ্রাম সয়েল, 1 গ্রাম মাটিতেও তুমি 10 crore ব্যাকটেরিয়া দেখতে পাবে। তুমি যদি 1 ml ওয়াটার নাও, 1 ml অফ ওয়াটার, পিউরিফাইড নয় সেই ওয়াটারের কথা বলছি, তো 1 ml ওয়াটারের মধ্যেও প্রকৃতি থেকে তুমি যদি নাও, সেটার মধ্যেও 10 কোটির কাছাকাছি ব্যাকটেরিয়া তুমি পাবে। ওকে, এমনকি ইভেন ইন এয়ার, এই বাতাসে সর্বত্র এই ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে। ওকে, তো ব্যাকটেরিয়া সর্বত্র বিরাজমান। এবার ঘটনা হচ্ছে ব্যাকটেরিয়া সর্বত্র বিরাজমান হলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না। কারণ দেখো, আমরা ক্ষতিগ্রস্ত বলতে আমরা তো যে খাবারগুলো ইনটেক করছি সেই খাবারের মধ্যেও ব্যাকটেরিয়া থাকে। অর্থাৎ যে খাবারটা সবে রান্না হলো, গরম গরম খাবার যতক্ষণ থাকলো ততক্ষণ ঠিক আছে, কিন্তু সেই খাবারটা যখনই ঠান্ডা হয়ে যাচ্ছে তখনই তার মধ্যে ব্যাকটেরিয়া জন্মে যাচ্ছে। আবার বলছি কথাটা, আমি বললাম খাবারটা যতক্ষণ ঠান্ডা আছে, গরম আছে ততক্ষণ খাবার ঠিক আছে, সেই খাবারটা যখনই ঠান্ডা হলো তখনই কিন্তু সেখানে ব্যাকটেরিয়া জন্মে যাবে। তো কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের জন্য হার্মফুল, কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের জন্য নিউট্রাল, আর কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের জন্য গুড। ওকে, এটা মাথায় রাখতে হবে। তো ম্যাক্সিমাম যে ব্যাকটেরিয়াগুলো আমাদের প্রকৃতিতে রয়েছে সেগুলো আমাদের জন্য নিউট্রাল, তারা আমাদের কোনো ক্ষতি সাধন করে না। ওকে, ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে যাদের সম্পর্কে আমরা পড়েছি তারা হলো আমাদের হার্মফুল ব্যাকটেরিয়ার ক্যাটাগরিতে পড়ে। তাহলে 3 প্রকারের ব্যাকটেরিয়া বললাম, একটা হার্মফুল, একটা নিউট্রাল, আর একটা হচ্ছে হেল্পফুল, গুড, ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া। নাও যখন কোনো জিনিসকে গরম করা হয়, গরম করলে সেটার মধ্যে ব্যাকটেরিয়া আর থাকে না, কারণ ব্যাকটেরিয়া সর্বোচ্চ 80 ডিগ্রি তাপমাত্রা তারা সহ্য করতে পারে। যদি 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেশি কোনো জিনিসকে তাপ দেওয়া হয় তাহলে তার মধ্যে আর ব্যাকটেরিয়া থাকে না। তাই এটা লিখে রাখতে পারো যে ব্যাকটেরিয়া, এবং লিখে রাখতে পারো মানে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, ব্যাকটেরিয়া ক্যান সারভাইভ ইন ম্যাক্সিমাম 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। অর্থাৎ 80 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত একটা ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে, তার উপরে যদি টেম্পারেচার যায় তাহলে সেখানে ব্যাকটেরিয়া সার্ভাইভ করবে না। এই জন্য আমরা যখন জল খাই, জলের মধ্যে প্রচুর পরিমাণে হার্মফুল ব্যাকটেরিয়াস থাকে, সেগুলোকে যদি আমরা জলটাকে ফুটিয়ে খাই তাহলে দেখবো যে আমরা কিনা কোনো প্রকারের অসুবিধা আমাদের হচ্ছে না, ঠিক না? এই জন্য আগে আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, যখন আমাদের ছোটবেলাতে যখন বৃষ্টি হতো, প্রচুর পরিমাণে বৃষ্টি হলে জল হয়ে যেত, বন্যা হয়ে যেত, মানে সেরকম বড় বড় বন্যা নয়, ছোট ছোট বন্যা। আর এই ছোট ছোট বন্যা হলে কি করা হতো, ওই টিউবওয়েল গুলো যেগুলো থাকতো ওগুলো জলের নিচে চলে যেত। তখন ওই টিউবওয়েলের মাথায় পাইপ বেঁধে ওই জলটাকে বের করা হতো, যদিও সবটাই জলের মধ্যে, তবুও যতটুকুন ভালো জল আসে সেই আশায় বের করা হতো। এবং ওই জলটাকে না ফোটানো হতো, ফুটিয়ে একটা জায়গায় বড় একটা ইয়ের মধ্যে, ভেসেলের মধ্যে দিয়ে ওটাকে ফোটানো হতো, তারপর ওখান থেকে সবাই জল নিয়ে খেত। এটা আমরা ছোটবেলাতে দেখেছি। ওকে, ঠিক আছে, চলো তাহলে কি বললাম, ব্যাকটেরিয়া ক্যান সার্ভাইভ ইন ম্যাক্সিমাম 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এর বেশি টেম্পারেচার হলে একটা ব্যাকটেরিয়া আর সার্ভাইভ করতে পারে না, তারা মরে যায়। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে তোমরা বলবে দাদা ব্যাকটেরিয়াকে উদ্ভিদের মধ্যে কেন পড়াচ্ছ? এই প্রশ্নটা আসেনি মাথায় কখনো? ভাইরাস বা ব্যাকটেরিয়া উদ্ভিদের মধ্যে কি করে চলে আসলো? নাকি? হ্যাঁ, ব্যাকটেরিয়া তো জীবাণু, তাই না? ব্যাকটেরিয়া তো জীবাণু, এবার এটা উদ্ভিদ না জীব, সরি প্রাণী, কি করে বুঝবো? তোমরা দেখবে ব্যাকটেরিয়ার কিছু অংশ আছে তারা প্রাণী, আর কিছু অংশ আছে তারা হচ্ছে প্লান্ট এর মধ্যে পড়ে। কেন? কারণ যে সকল ব্যাকটেরিয়ার সেল ওয়াল থাকে তাদেরকে আমরা প্লান্ট ক্যাটাগরিতে রেখেছি, আর যে সকল ব্যাকটেরিয়ার সেল ওয়াল থাকে না, সেল মেমব্রেন থাকে, সেটাগুলোকে আমরা রেখেছি কিসের মধ্যে? যদিও দেখো এই সেল মেমব্রেন গুলো এতটা ডেভেলপড নয়, কারণ
ব্যাকটেরিয়া তৈরি হয় হচ্ছে প্রোক্যারিওটিক সেল দিয়ে, মানে আদি কোষ দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া তৈরি। তো সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়াকে উদ্ভিদ জগতের মধ্যে রাখার কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়াতে সেল ওয়াল দেখতে পাওয়া যায়, এবং এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে ব্যাকটেরিয়া যে সেল ওয়াল থাকে সেই সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়, এই জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। তাহলে এই পর্যন্ত যদি নোট হয় আমি মুছে দিয়ে তারপর থেকে নোট করব। ওকে, এই পর্যন্ত মুছে দিই তাহলে। হুম, চল এই পয়েন্টটা আমি লেখাচ্ছিলাম, কি বলছিলাম যেন, কি যেন বলছিলাম, কি লিখবো? ব্যাকটেরিয়া আনডেভেলপমেন্ট সেল দিয়ে তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেল ওয়াল, সেল ওয়ালের কথা বলছিলাম যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল থাকে। তাহলে লিখো যে সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া, cell wall of bacteria is made up of তিনটে জিনিস দিয়ে তৈরি হয়। এক হচ্ছে লিপিড, প্রোটিন, লিপিড প্রোটিন আর কি আরেকটা পদার্থ থাকে যেটাকে বলে সাইটিন। হ্যাঁ, সাইটিন বা কাইটিন, এটাকে যে যেভাবে নাম বলতে চাও বলতে পারো, সাইটিন বা কাইটিন। এই তিনটি জিনিস দিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি হয়। ওকে, এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্যাকটেরিয়ার মধ্যে যে রাইবোজোম পাওয়া যায় না সেটা হচ্ছে 70S টাইপের রাইবোজোম পাওয়া যায়। তো এটার ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট মনে রাখবে। আসলে এটা সাইজ অনুসারে বলা হচ্ছে, সাইজ অনুসারে 70S 80S এরকম নাম হয়। তো মনে রাখবে যে 70S টাইপের রাইবোজোম ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। এভাবে লিখো 70S টাইপ অফ ribosome, 70S type of ribosome found in bacteria. ব্যাকটেরিয়ার মধ্যে 70S টাইপের রাইবোজোম থাকে। ওকে, এবং আরেকটা কথা মাথায় রাখবা যে এই পৃথিবীতে কোনো জীব যদি দ্রুত রিপ্রোডাক্টিভ হতে পারে তাহলে সেটা কিন্তু ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া মুহূর্তের মধ্যে একটা থেকে মিলিয়নটাতে কনভার্ট হয়ে যায়। আবার বলছি, একমাত্র পৃথিবীতে এই ব্যাকটেরিয়া এমন একটা জীব যে এক মুহূর্তের মধ্যে একটা থেকে 1 মিলিয়নে কনভার্ট হয়ে যেতে পারে, এত দ্রুত এদের রিপ্রোডাকশন হয়। তাই লিখে রাখো যে ফাস্টেস্ট রিপ্রোডাক্টিভ অর্গানিজম, ফাস্টেস্ট রিপ্রোডাক্টিভ অর্গানিজম, বিশ্বের দ্রুততম, মানে আমাদের এই প্রকৃতির দ্রুততম রিপ্রোডাক্টিভ অর্গানিজম হচ্ছে ব্যাকটেরিয়া। এবং ব্যাকটেরিয়ার যে রিপ্রোডাকশন হয় সেই পদ্ধতিটাকে বলা হয় বাইনারি ফিশন। ঠিক আছে, বাইনারি ফিশন, দ্বিখণ্ডিত ফিশনের মাধ্যমে হয়। তাহলে এটাও একটা লিখে রাখো যে আন্ডার ব্র্যাকেট লিখে রাখো যে রিপ্রোডাকশন ডান বাই বাইনারি ফিশনের মাধ্যমে হয়। বিখণ্ডন, ফিশন মানে বাংলাতে কি বলে, বিখণ্ডন। ওকে, তো বাইনারি ফিশনের মাধ্যমে এই ব্যাকটেরিয়ার হয়। চলো এবার আমরা দেখব ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার গুরুত্ব কি আছে। ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়ার গুরুত্ব কি আছে। চল, সবার প্রথমে তো দুই ধরনের ব্যাকটেরিয়া আছে, একটা হচ্ছে রাইজোবিয়াম আর ক্লস্ট্রিডিয়াম। এই রাইজোবিয়াম আর ক্লস্ট্রিডিয়াম এই ব্যাকটেরিয়া একটা কাজে সাহায্য করে, সেই কাজটা কি বলো দেখি। দুটো ব্যাকটেরিয়ার কথা বললাম, এক হচ্ছে রাইজোবিয়াম অ্যান্ড ক্লস্ট্রিডিয়াম। রাইজোবিয়াম অ্যান্ড ক্লস্ট্রিডিয়াম এই ব্যাকটেরিয়াগুলো কি করে? রাইজোবিয়াম নাইট্রেটকে নাইট্রেট রূপে ওটা। হ্যাঁ, ভেরি গুড। এই ব্যাকটেরিয়াগুলো পারফর্মস নাইট্রোজেন ফিক্সেশন, অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশনের কাজ এরা করে।
অর্থাৎ নাইট্রোজেনকে নাইট্রেটে কনভার্ট করে। এই নাইট্রোজেন ফিক্সেশন বলতে কি বুঝি আমরা? নাইট্রোজেন ফিক্সেশনকে আমরা বুঝি যে এটা নাইট্রোজেনকে নাইট্রেটে কনভার্ট করে, নাইট্রেটে কনভার্ট করে। এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের কাজ। এবং এদের কোথায় দেখতে পাওয়া যায়? দে আর ফাউন্ড ইন দে আর ফাউন্ড ইন they are found in the roots of where pulses। হ্যাঁ, পরীক্ষায় এমনটা পালসেস অপশনে থাকতে নাও পারে, তো এটা মনে রাখবে পালস অ্যাকচুয়ালি কি বলতো, ডাল হচ্ছে একটা লিগামিনাস ফ্যামিলির অন্তর্ভুক্ত। সো এটা মাথায় রাখবে যে এটা লিগামিনাস ফ্যামিলির যে সমস্ত উদ্ভিদ আছে, সেই লিগামিনাস ফ্যামিলির উদ্ভিদের মূলে এই রাইজোবিয়াম আর ক্লস্ট্রিডিয়াম এই ব্যাকটেরিয়া দুটো থাকে, যারা নাইট্রোজেন ফিক্সেশনের কাজ করে, নাইট্রোজেনকে নাইট্রেটে কনভার্ট করে। ওকে, বেশ। এইখানে মিল্ক থেকে কার্ড, দই তৈরি করা, মিল্ক থেকে দই তৈরি করার কাজটা কে করে? এই কনভার্সনের কাজটা যে করে সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া মিল্ককে কার্ডে পরিণত করে, এবং এই পদ্ধতিটাকে কি বলছে? ফার্মেন্টেশন পদ্ধতি। আর এটা কি আবিষ্কার করেছিল? এটা লুই প্যাস্চার আবিষ্কার করেছিল। ওকে না? এবং এখান থেকে আরেকটা পয়েন্ট মনে রেখো যে এই ফার্মেন্টেশনের পদ্ধতিতে কি করে ল্যাক্টোব্যাসিলাস? এটা যেটা করে এটা হচ্ছে ল্যাকটোজকে কিসে কনভার্ট করে না? ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে। তাহলে ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করার কাজটা ফার্মেন্টেশন পদ্ধতিতে হয়। ওকে, ভেরি গুড। আর এই ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতির জন্যই দইটা টক লাগে। আচ্ছা, এখানে আর একটা ব্যাকটেরিয়া আমরা দেখব, যেটাকে বলছি অ্যাসিটোব্যাকটেরিয়া অ্যাসিটিস। এটা তৈরি হয় ভিনেগার তৈরি করার জন্য। হ্যাঁ, ভিনেগার আছে, সেই ভিনেগার তৈরি করার জন্য অ্যাসিটোব্যাকটেরিয়া অ্যাসিটাসে প্রয়োগ করা হয়। তাই লিখো যে অ্যাসিটোব্যাকটেরিয়া, একটা কথা কিন্তু, অ্যাসিটোব্যাকটেরিয়া অ্যাসিটিস is used for making vinegar, ভিনেগার তৈরি করতে অ্যাসিটোব্যাকটেরিয়া অ্যাসিটাস প্রয়োগ করা হয়, বা এই ব্যাকটেরিয়াকে ইউজ করা হয়। ওকে, দেখো এই যে ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াটা দেখছো, এই ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াটা যে নাইট্রোজেন ফিক্সেশন করে, এছাড়াও এর একটা কাজ আছে। আমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে জুট ইন্ডাস্ট্রিতে বা লেদার ইন্ডাস্ট্রিতে নিম্নের কোন ব্যাকটেরিয়াটি ইউজ করা হয়, এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করে। তো মনে রাখবে এই ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াটা না জুট ইন্ডাস্ট্রি এবং লেদার ইন্ডাস্ট্রিতেও কিন্তু এটাকে ব্যবহার করা হয়। তাহলে এই পয়েন্টটাকে আমরা আলাদা করে লিখেই রাখি যে ক্লস্ট্রিডিয়াম bacteria is used in jute and leather industries। এই জুট আর লেদার ইন্ডাস্ট্রিতে এই ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াটাকে কিন্তু ব্যবহার করা হয়। আমাদের যে চা খাই আমরা, এই চায়ের স্বাদটাকে বৃদ্ধি করার জন্য এক ধরনের ব্যাকটেরিয়াকে ইউজ করা হয়, যে ব্যাকটেরিয়াকে বলা হয় মাইক্রোকক্কাস ব্যাকটেরিয়া। তাহলে লিখে রাখো, টু ইনক্রিজ দ্য টেস্ট অফ টি, চায়ের স্বাদ বৃদ্ধি করতে মাইক্রোকক্কাস bacteria is used।
মাইক্রোকক্কাস ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। ওকে, আরেকটা ব্যাকটেরিয়া আছে তামাক, যে সমস্ত তামাকজাত দ্রব্য যা তৈরি হয়, টোবাকো, এই টোবাকের স্বাদ বৃদ্ধি করার জন্য এক ধরনের ব্যাকটেরিয়াকে ইউজ করা হয়। সেই ব্যাকটেরিয়াটাকে বলা হয় ব্যাসিলাস ম্যাগেথেরিয়াম মাইক্রোকক্কাস। তো লিখে রাখো, এটাকে এমবিএম বলা, বিএমএম বলা হয়, অর্থাৎ ব্যাসিলাস ম্যাগেথেরিয়াম, ব্যাসিলাস ম্যাগেথেরিয়াম মাইক্রোকক্কাস। তাহলে কি বললাম, ব্যাসিলাস ম্যাগেথেরিয়াম মাইক্রোকক্কাস ইজ ইউজড, এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় টু ইনক্রিজ the taste of what? To increase the taste of tobacco. Yes, টোবাকো স্বাদ বৃদ্ধিতে এটাকে ব্যবহার করা হয়। আর সর্বোপরি আর একটা কথা, শেষ কথা বলি, সেটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন যেটা থাকে, মানে বৃহদন্ত্রের একটা পার্ট আছে, যে পার্টটার নাম হচ্ছে কি কোলন। এই কোলনের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে, কি বলে তাকে? ইকোলাই ব্যাকটেরিয়া। এই ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের শরীরে কি করে? ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের শরীরে আনডাইজেস্টেড ফুড থেকে এক্সেস ওয়াটারকে অ্যাবজর্ব করে আমাদের শরীরে এক প্রকারের প্রোটিন সাপ্লাই করে। হ্যাঁ, তো এই ইকোলাই ব্যাকটেরিয়াটা মাথায় রেখো। তাহলে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, এটা আমাদের শরীরের জন্য গুড। তাহলে এই ইকোলাই ব্যাকটেরিয়া কি করে? absorb the excess of water from undigested foodstuff and provide a protein. ওকে, তাহলে কি বললাম? আমি বললাম যে আমাদের লার্জ ইন্টেস্টাইনের কোলনে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেটাকে বলা হয় ইকোলাই ব্যাকটেরিয়া। আর এই ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের লার্জ ইন্টেস্টাইনে যে সমস্ত আনডাইজেস্টেড ফুড আসে, সেই আনডাইজেস্টেড ফুড স্টাফ থেকে এক্সেস যে জল থাকে সেটাকে অ্যাবজর্ব করে এবং তার পরিবর্তে আমাদেরকে প্রোটিন সাপ্লাই করে। সো এটা আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি তখন এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। মনে আছে তো নাকি? মনে আছে না ভুলে গেছো? সেটা বলো আগে, মনে না থাকাটা খারাপ তো। এটা আমি খুব ভালোভাবে পড়েছি। মনে আছে স্যার, মনে আছে। হ্যাঁ, মনে আছে, ভেরি গুড। ওকে, আর একটা ব্যাকটেরিয়া আছে যেটাকে তোমার বলা হয় স্ট্রেপ্টোমাইসিন গ্যারিসাস। স্ট্রেপ্টোমাইসিন গ্যারিসাস নামে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা দিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয়, স্ট্রেপ্টোমাইসিন তৈরি করা হয়। বুঝেছো? মানে তাই এটা মুছে দিই। হ্যাঁ, নেক্সট লিখি। স্যার নামটা বলবেন আরেকবার? আমি লিখে দিচ্ছি। আচ্ছা, তো এই ঠিক পর্যন্ত আছে। হয়ে গেলে আমি মুছে দিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ, তো হ্যাঁ স্যার, হয়ে গেছে। যেটা বললাম আমি, সেটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন এটা এম কিন্তু, হ্যাঁ, স্ট্রেপ্টোমাইসিন গ্যারিসাস is used for making অ্যান্টিবায়োটিক তৈরি করতে এই স্ট্রেপ্টোমাইসিন গ্যারিসাস ইউজ করা হয়, এবং সেই অ্যান্টিবায়োটিকটা যেটা তৈরি হয় এটা দিয়ে, সেটাকে স্ট্রেপ্টোমাইসিন বলে। ওকে, আর দেখো, সমুদ্রে যখন জাহাজ চলে না, তখন সমুদ্রের মধ্যে উপরে না তেল ভাসতে থাকে, তেল। তো সমুদ্রের জলে যখন তেলের লেয়ার পড়ে, তখন সমুদ্রের যে জীববৈচিত্র্য থাকে
ম্যারিন বায়োডাইভার্সিটি সেটা হার্ম হয়, সেটা ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে সমুদ্রের ওপরে যাতে মানে তেল জমতে না পারে তার জন্য এক ধরনের ব্যাকটেরিয়াকে ইউজ করা হয়। সো ওই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সিউডোমোনাস ব্যাকটেরিয়া। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, লিখে রাখো নোটটা, যে সিউডোমোনাস সিউডোমোনাস এনিওয়েস, হ্যাঁ, সিউডোমোনাস ব্যাকটেরিয়া is used for the absorption of oil from ocean surface থেকে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে, মানে সমুদ্রের উপর যে লেয়ার জলের সেখান থেকে যে মানে তেল এক্সেস থাকে সেটাকে অ্যাবজর্ব করার জন্য এই সিউডোমোনাস ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ব্যাকটেরিয়া আলোচনা শেষ হলো। এবার আমরা ক্রিপ্টোগ্যামসের আর যে দুটো পার্ট বাকি আছে, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা, এদেরকে নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো এই পর্যন্ত হলে এটা আমি মুছে দিব। হ্যাঁ স্যার। বেশ, চলো। তোমরা কেমন কি নোট করছো? আমি তো এখনো তোমাদের নোট দেখতে পাইনি, তো প্রত্যেকে চেষ্টা করবে আমাকে পার্সোনালি তোমাদের নোট খাতাটাকে একটু ছবি তুলে পাঠাতে। পুরোটা নয়, 2-1টা পৃষ্ঠা, ঠিক আছে? 2-1টা পৃষ্ঠার নোট তোমরা আমাকে যদি ছবি তুলে পাঠাও তাহলে আমি এটা দেখে বুঝতে পারবো যে তোমাদের নোটটা কেমন কি করছো। ওকে, হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার আমরা খাতাতে আমি আমি একটুখানি কথা বলছি। হ্যাঁ ভাই দাঁড়াও, হ্যাঁ বলো সুমনদা, বলো। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, না না না, আমি পড়াচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হুম হুম, ওকে, চলো। হ্যাঁ বলো বলো, কি বলছো? হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো। বলছি স্যার আমি যেভাবে নোটটা করেছি আপনি যেরকম ভাবে বলেছেন সেভাবে করে নিয়েছি, ঠিক আছে, কিন্তু এটা মানে আমার লেখাটা তো খুব একটা ভালো নয়, তো মোটামুটি একটা রাফ হিসেবে করে নিয়েছি, পরে ওটাকে আমি ফেয়ার করে তুলবো, মানে আমাদের পিলিটা পেরিয়ে যাক, তারপরে ওটাকে আলাদা করে খাতাতে আলাদা করে তুলবো। মানে এক খাতার মধ্যেই সব কি এমন আর নাকি ব্যাপারটা? না 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 না, এরকম নয়, মানে এই যে আমাদের যেটা বায়োলজি বা আপনার যেগুলো হলো সায়েন্সের পেপারগুলো সবগুলো আমার একটা খাতাতেই আছে। হ্যাঁ, না এরপরে ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথেই শুরু করব, যদিও একদিন ফিজিক্স হবে একদিন কেমিস্ট্রি হবে, এইভাবে করব, কারণ আচ্ছা। ওগুলোতে আমাদের অতটা ডিটেলসে যাওয়ার দরকার নেই। একদম বেসিক বেসিক ফান্ডামেন্টালস জিনিসগুলোকে আমাদের পড়তে হবে, বুঝেছো? আর যেহেতু সামনে রেলওয়ে পরীক্ষাগুলো রয়েছে, তোর জন্য সায়েন্সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, মানে ইম্পর্ট্যান্ট সবই, কিন্তু সায়েন্সটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তো এটাকে হেলাফেলা করো না। যারা গ্রুপে আছে অনেকেই আছে যে লাইভ ক্লাসগুলো জয়েন করে না, সো তারা কি ভাবছে না ভাবছে বুঝতে পারছি না। আমি খাটাক করে বের করে দেবো, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। নিয়মিত রেগুলারলি ক্লাস না করলে, ঠিকঠাক করে না করলে আমি কিন্তু একদম গ্রুপ থেকে বের করে দেবো, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই, সকলের তো দরকার নেই, তবে যারা আছো তারা 100% ভালো কিছু রেজাল্ট করবে, এটুকু আমার আশা আছে। ওকে, প্রত্যেকে কিন্তু আমাকে খাতাটা একটু দেখিও কে কিভাবে নোটটা করছো। স্যার ক্লাস হলে আমি পাঠিয়ে দেবো আমাকে। হ্যাঁ, ওকে, ঠিক। চলো এবার খাতার মধ্যে রিং লাগাও। ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা, চলো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে থ্যালোফাইটা পড়েছি। থ্যালোফাইটার এক্সাম্পলগুলো নিয়ে একটু বেশি আলোচনা হয়ে গেল, কারণ ওগুলো আলোচনার জায়গা রাখে, কারণ এখান থেকে প্রত্যেকটা যতগুলো পয়েন্ট তোমাদের লেখানো হয়েছে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কোনো না কোনো কোয়েশ্চেন হয়েছে। আবার যখন আমরা এদের এমসিকিউ সেশনে আসব, সেই এমসিকিউ সেশনে আসলে তোমরা দেখবে যে এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা হবে, যদি কোনো এক্সট্রা পয়েন্ট বাকি থাকে তখন সেটাতে বলবো, ঠিক আছে? চলো তাহলে ব্রায়োফাইটা। হ্যাঁ, ব্রায়োফাইটাকে
এই ব্রায়োফাইটা নামটা যিনি প্রথম দিয়েছিলেন তিনি হচ্ছেন যিনি সেল এর মধ্যে যে নিউক্লিয়াস থাকে এটা প্রথম যিনি আবিষ্কার করেছিলেন তিনি কিন্তু এই ব্রায়োফাইটা নামটা দিয়েছিলেন, হ্যাঁ, অর্থাৎ রবার্ট ব্রাউন। তাহলে লিখো দ্য টার্ম bryophyta, the term bryophyta first used by Robert Brown. তাহলে এই যে টার্ম ব্রায়োফাইটা, এই ব্রায়োফাইটা টার্মটা সবার প্রথমে রবার্ট ব্রাউন দিয়েছিলেন। ব্র্যাকেটে লিখে রাখবে এগুলো ছোট ছোট করে, এই যে জিনিসগুলো বারবার করে যে কানেক্ট করা। কে রবার্ট ব্রাউন? দেখার সাথে মাথায় আসবে যে ডিসকভারার অফ নিউক্লিয়াস, ডিসকভারার অফ নিউক্লিয়াস অফ সেল, সেলের নিউক্লিয়াস যে আবিষ্কার করেছিলেন এই সেই রবার্ট ব্রাউন, যিনি এই ব্রায়োফাইটার নামকরণ করেছিলেন। তো সর্বপ্রথমে জানতে হবে যে এই ব্রায়োফাইটাদের স্টাডিকে কি বলে। ব্রায়োফাইটা টোটাল যে গ্রুপ, মস, ফার্ন, এগুলো এই গ্রুপের মধ্যে পড়ে, ঠিক আছে না? ব্রায়োফাইটা উদ্ভিদ কোনগুলো? মস, ফার্ন, অর্থাৎ স্যাঁতসেঁতে ভূমিতে যে সমস্ত জিনিসগুলোকে আমরা দেখতে পাবো সেইগুলো। ওকে, এদের কিছু অংশ তো ল্যান্ডে থাকে, কিছু অংশ আবার জমিতেও থাকে, ওয়াটারেও থাকে। তাহলে এক এক করে পয়েন্টগুলো লিখতে থাকো। তাহলে প্রথম পয়েন্ট হয়ে গেল যে এই টার্মটা কে দিয়েছিল? রবার্ট ব্রাউন এই টার্মটা দিয়েছিল। তারপরের পয়েন্টটা কি লিখবা? যে স্টাডি অফ ব্রায়োফাইটা, ব্রায়োফাইটাদের স্টাডিকে কি বলে? স্টাডি অফ ব্রায়োফাইটা, ব্রায়োফাইটাদের স্টাডিকে বলা হয় ব্রায়োলজি। কি বলে? ব্রায়োলজি বলে, ব্রায়োলজি। নাও ব্রায়োলজির জনক কাকে বলা হয়? রবার্ট ব্রাউনকে কিন্তু বলা হয় না। ব্রায়োলজির জনক বলা হয় হেডভিগকে। লেখো ফাদার অফ ব্রায়োলজি ইজ হেডভিগ। হ্যাঁ, চলো তারপর যদি বলা হয় ইন্ডিয়ান ব্রায়োলজির জনককে, এটাও জিজ্ঞেস করে। ফাদার অফ ইন্ডিয়ান ব্রায়োলজি, ইন্ডিয়ান ব্রায়োলজির জনককে। তো ইন্ডিয়ান ব্রায়োলজির জনক হচ্ছে শিবরাম কাশ্যপ। তো শিবরাম কাশ্যপ হচ্ছে ইন্ডিয়ান ব্রায়োলজির জনক। এবং এটাকে তোমরা বলতে পারো যে প্রথম স্থলজ প্রাণী, ঠিক আছে? প্রথম স্থলজ প্রাণী ব্রায়োফাইটা। ওকে, অর্থাৎ বলতে পারো দ্য ফার্স্ট ল্যান্ড প্লান্ট। ওকে, ব্রায়োফাইটা যে বলেছিলাম যেমন জলে এবং স্থলে দু জায়গাতেই দেখতে পাওয়া যায়, এই জন্য প্লান্ট কিংডমের অ্যাম্ফিবিয়ান এই ব্রায়োফাইটাকে বলে, বুঝেছো? অর্থাৎ ব্রায়োফাইটা is called the amphibian, মানে উভচর। কি হলো? অ্যাম্ফিয়ান হয়ে গেল, BIAN করে থাকবে, অ্যাম্ফিবিয়ান। তাহলে ব্রায়োফাইটা ইজ কল্ড দ্য অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট কিংডম। উদ্ভিদ জগতের অ্যাম্ফিবিয়ান কাদের বলে? না, উদ্ভিদ জগতের অ্যাম্ফিবিয়ান বলে হচ্ছে এই ব্রায়োফাইটাদেরকে বলে। ওকে, চলো এদেরকে যেহেতু অ্যাম্ফিবিয়ান বলে, তাহলে বোথ ওয়াটার আর ল্যান্ডে পাওয়া যাবে, অর্থাৎ বোথ ফাউন্ড ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড, জলে স্থলে দু জায়গায় এদের দেখতে পাওয়া যায়। এবং এদের বললাম এদের বেশি স্যাঁতসেঁতে ভিজে ভাজা একটু ছায়াময় জায়গায় এদেরকে দেখতে পাওয়া যায়। মস, ফার্ন, এই জিনিসগুলো হচ্ছে এদের এক্সাম্পল। তাহলে লেখো যে ফাউন্ড
mostly in wetland and shaded place। যত শেডেড প্লেস আছে, ছায়াময়, স্যাঁতসেতে, বাংলায় লিখলে লিখবে স্যাঁতসেতে, স্যাঁতসেতে ও ছায়াযুক্ত অঞ্চলে, ছায়াযুক্ত অঞ্চলে এদেরকে দেখতে পাওয়া যায়। ওকে, এদের মধ্যে ক্লোরোফিল দেখতে পাওয়া যায়। ওকে, ক্লোরোফিল is found in it বা in them, ক্লোরোফিল এদের মধ্যে দেখতে পাওয়া যায়। hence they are autotroph। যখনই ক্লোরোফিল আছে তার মানে এরা নিজের খাবার নিজে তৈরি করবে, এই জন্য এরা অটোট্রফ বা অটোট্রফিক লিভিংস হবে। ওকে, প্লান্ট হবে। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবে যে এদের মূল কোনটা, স্টেম কোনটা, পাতা কোনটা, এগুলোকে সেইভাবে ডিফারেন্সিয়েট করতে পারা যায় না। ওকে, এবং ব্রায়োফাইটার মূলে এক ধরনের জিনিস থাকে, এটা প্রশ্ন জিজ্ঞেস করে এক্সামিনার, যে ব্রায়োফাইটার মূলে এক ধরনের উপাদান থাকে, সেগুলো কি বলে? সেগুলোকে না রাইজয়েডস বলে। হ্যাঁ, আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, লিখে রাখো যে rhizoids is found in the roots of bryophyta। ব্রায়োফাইটাদের মূলে রাইজয়েডস নামক উপাদান থাকে। রাইজয়েডস খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন জিজ্ঞেস করে এখান থেকে। এবং ব্রায়োফাইটাদের মধ্যে কোনো ভ্যাসকুলার টিস্যু থাকে না, অর্থাৎ ফাউন্ড নো ভ্যাসকুলার টিস্যুজ। এদের কোনো ভ্যাসকুলার টিস্যুজ থাকে না। ভ্যাসকুলার টিস্যু বলতে আমরা কাকে বোঝাই? জাইলেম আর ফ্লোয়েমকে বোঝাই। তো জাইলেম ফ্লোয়েমের কোনোটাই এদের মধ্যে থাকে না। এবং এই যে ব্রায়োফাইটা, এদের দুই ধরনের রিপ্রোডাকশনই হয়, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনও হয়, আবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও হয়। এদের যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তখন এদের মেল পার্ট আর ফিমেল পার্ট থাকে। মেল পার্টের নাম আছে, ফিমেল পার্টেরও নাম আছে। তো এটাও লিখতে হবে, এটা যেটাকে পুংধানী স্ত্রীধানী বলে না, ওইটা আমি লিখে দিচ্ছি। এটুকু হয়ে গেলে মুছে দেবো। এটা মুছবো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, চলো তারপরের পয়েন্টে কি বলছিলাম জানো? পরের পয়েন্টে বলছিলাম যে রিপ্রোডাকশন হয়, রিপ্রোডাকশন বোথ সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল, দুভাবেই হয়। যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তখন এদের মেল পার্ট আর ফিমেল পার্ট থাকে। তো মেল পার্টটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম, আর ফিমেল পার্টটাকে বলা হয় গাইনোসিয়াম। হ্যাঁ, গাইনোসিয়াম। এটাকে আর্কিওজিনাম বলে। আর আর্কিওগনিয়াম। ওকে, তাহলে মেল পার্টকে বলে অ্যান্থেরিডিয়াম আর ফিমেল পার্টকে বলে আর্কিওগনিয়াম। মেল পার্ট অ্যান্থেরিডিয়াম আর ফিমেল পার্ট হচ্ছে আর্কিওগনিয়াম। অর্থাৎ এটাকে বাংলায় বলে পুংধানী, আর এটাকে বলে স্ত্রীধানী, পুংধানী স্ত্রীধানী। আচ্ছা, এদের মধ্যে থেকে আরেকটা পয়েন্ট আসে, যেমন এই ব্রায়োফাইটা গোত্রের মধ্যে সব থেকে বড় উদ্ভিদটির নাম কি জিজ্ঞেস করা হয়, অর্থাৎ লার্জেস্ট
লার্জেস্ট প্লান্ট অফ দিস কিংডম। এই কিংডমের সব থেকে বড় উদ্ভিদটির নাম হচ্ছে ডাউসনিয়া। ডাউসনিয়া ডাউসনিয়া ডাউসনিয়াটাকে কি বলে? ডাউসনিয়াটা কি বলতো? ডাউসনিয়াটা হচ্ছে এক প্রকারের ঘাস, এক প্রকারের ঘাস, এবং এর লেন্থ হয় তোমার 70 সেন্টিমিটারের কাছাকাছি, 70 সেন্টিমিটারের কাছাকাছি। আর যদি স্মলেস্ট বলে, যে স্মলেস্ট ব্রায়োফাইটা বা স্মলেস্ট প্লান্ট অফ দিস কিংডম বা গ্রুপ, এই কিংডম বা এই গ্রুপের সব থেকে ছোট উদ্ভিদ সেটা হচ্ছে তোমার জুপসিস। জুপসিস, ZOOPSIS, জুপসিস। এই জুপসিসও কিন্তু এক ধরনের ঘাস, এক ধরনের ঘাস, গ্রাস, এবং এই জুপসিসের লেন্থ হয় 5 মিলিমিটার, অ্যারাউন্ড 5 মিলিমিটার। ওকে, ঠিক। এবার আমরা ব্রায়োফাইটার ব্যবহার সম্পর্কে দু একটা পয়েন্ট লিখব। যেমন এভাবে করেই লেখো যে ইউজেস অফ ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার ব্যবহারের মধ্যে 1 নম্বর করে লেখো, যেমন এটা মাটির ক্ষয় রোধে ব্যবহার করা হয়। অর্থাৎ ইট প্রোটেক্টস সয়েল ইরোশন, ইট প্রোটেক্ট সয়েল ইরোশন, মাটি ক্ষয় রোধ করে। এটি বন্যা রোধ করে, অর্থাৎ প্রিভেন্ট ফ্লাড, বন্যাকে রোধ করে। কারণ কি বলতো, এদের মধ্যে ফর হাইয়েস্ট ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি, এদের মধ্যে জল শোষণের বিরাট ক্ষমতা রয়েছে, হাইয়েস্ট ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি রয়েছে, যার কারণে এরা ফ্লাডকে প্রিভেন্ট করতে পারে। আর 3 নম্বর পয়েন্ট কি বলবো, এদের এক ধরনের আছে তোমার স্ফিগনাম নামে একটা প্ল্যান্ট আছে, স্ফিগনাম। এই স্ফিগনাম প্লান্ট ইজ ইউজড অ্যাজ উইক হিসাবে, সলতে হিসেবে ব্যবহার করা হয়। সলতে আমরা ল্যাম্প জ্বালাই বা বাড়িতে ঠাকুর ঘরের প্রদীপ জ্বালাই, তো এই স্ফিগনাম নামক এই উদ্ভিদটার দিয়ে না সলতের কাজ করে। আর যেগুলো ঠান্ডা এলাকা আছে, ইন কোল্ড রিজন, ঠান্ডা এলাকায় এই স্ফিগনাম দিয়ে সলতে তৈরি করা হয় ল্যাম্পের। আর এদের মধ্যে আর একটা গোত্র আছে, যেমন মস আছে। এই মস এদেরকে অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়, ইউজড অ্যাজ অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, গেল। তো ব্রায়োফাইটা মোটামুটি এইটুকুন আলোচনা করলেই যথেষ্ট। এরপর আসো আমরা টেরিডোফাইটা সম্পর্কে ছোটখাটো আলোচনা করে তারপর আমরা ফ্যানেরোগেমসের মধ্যে যাব। ওকে, সো এই পর্যন্ত নোট হলে বলো, আমি এটা মুছে দিব। মুছে দিতে তাহলে? হ্যাঁ স্যার। ওকে, চলো এবার হেডিং লাগাও টেরিডোফাইটা। টেরিডোফাইটা। নাও টেরিডোফাইটার মধ্যে কোনো ফুল, ফল, বীজ এগুলো তো দেখতে পাওয়া যায় না, অর্থাৎ ফাউন্ড নো ফ্লাওয়ার, নো ফ্রুটস, নো সিডস, যেহেতু এটা ক্রিপ্টোগ্যামস। কিন্তু এদের মধ্যে ভ্যাসকুলার টিস্যু পাওয়া যায়, বাট vascular tissues are found
এদের মধ্যে ভ্যাসকুলার টিস্যুস ফাউন্ড পাওয়া যায়, এই জন্য এর একটা নাম আছে, এই জন্য হেন্স ইট ইজ কল্ড এদেরকে বলা হয় ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়, ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস, ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস এদের বলা হয়। অ্যাম্ফিবিয়ান কিংডম কাদের বলা হয়? উদ্ভিদ জগতের অ্যাম্ফিবিয়ান কাদের বলা হয়? উদ্ভিদ জগতের অ্যাম্ফিবিয়ান কাদের বলা হয়? ব্রায়োফাইটার। ব্রায়োফাইটার। আর টেরিডোফাইটাকে বলা হয় রেপটাইলস, অর্থাৎ লেখো it is called reptiles of plant kingdom, প্লান্ট কিংডমের সরীসৃপ বলা হয় এটাকে। কেন? কারণ এটার যে ফার্টিলাইজেশন হয়, এর ফার্টিলাইজেশনের জন্য জলের প্রয়োজন হয়, বিকজ it needs water for fertilization. ওকে, যাক, এরপরে আমরা আগে যাব, এদের ইউজ সম্পর্কে দেখব দু একটা পয়েন্ট। আচ্ছা, তার আগে আলোচনা করি বাংলাদেশের ঘটনাটা। তোমরা সবাই অবগত আছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। বাংলাদেশের অবস্থাটা সত্যি ভয়ানক একটা অবস্থা। স্যার রীতিমতো এটা ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, এই যে দেশটার নাম লিখলাম না, ইউএসএ, এই ইউএসএ এতটাই জঘন্য একটা রাষ্ট্র ব্যবস্থা, ভয়ঙ্কর জঘন্য একটা রাষ্ট্র ব্যবস্থা যদি বলতে পারে পৃথিবীতে ইউএসএ। তোমরা যদি ভালো করে খেয়াল করো, জিওপলিটিক্স সম্পর্কে যদি তোমরা একটুখানি চোখ দৌড়াও, তাহলে দেখবা যে সারা বিশ্ব জুড়ে 57টি ইসলামিক কান্ট্রি আছে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ দাদা। এবং তোমরা দেখবে যে এই 57টা ইসলামিক কান্ট্রিটাকেই পঙ্গু করে রেখেছে ইউএসএ। বাংলাদেশ ভারতের সাথে এর সম্পর্ক এতদিন ছিল, এটা গণতন্ত্র যাক টিকে ছিল। এই যে ঘটনাটা ঘটলো, এই বাংলাদেশটাকেও দেখো একেবারে ধ্বংস করে দিবে। অর্থাৎ এই বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি তুমি দেখতে পাও, প্রত্যেকটাকে ধ্বংস করার পেছনে কিন্তু এই ইউএসএর বিরাট বড় একটা ষড়যন্ত্র রয়েছে। এবার যদি বলো এটা কেন হচ্ছে, দেখো ইসলামিক কান্ট্রিগুলো এদের শিকার কেন হচ্ছে, তাহলে তুমি ভালো করে খেয়াল করে দেখবা যে ইসলামিক কান্ট্রিগুলোতে যে লিডারগুলো তৈরি হয়, সেই লিডারগুলো খুব লোভী হয়, গ্রিডফুল, প্রচন্ড পরিমাণে লোভী। তুমি যে কোনো ইতিহাস দেখো, আমি যদি ভুল বলে থাকি। হ্যাঁ স্যার, লোভী হয় এবং সঙ্গে মানে বাস্তব। ইসলামিক কান্ট্রিতে যতগুলো লিডার তৈরি হয়েছে, তুমি পাকিস্তান থেকে শুরু করো, তুমি সৌদি আরবিয়াকে দেখো, তুমি ওমান দেখো, কাতার দেখো, ইরান দেখো, ইরাক দেখো, যতগুলো দেখবে, এমনকি আমাদের বাংলাদেশ যুক্ত হলো, সবকটা। আর এদের এই যে অর্থ, এই লোভের জন্য কিন্তু এদের পুরো গণতন্ত্রটাকে এরা ধ্বংস করে দিল। হ্যাঁ, তো বাংলাদেশের অবস্থা ধীরে ধীরে খুবই ডেটারেট হবে, এবং আমাদের জন্য আর একটা বিপদ বাড়লো। এক তো এদিকে পাকিস্তান ছিল, আর পাকিস্তানেরও সাপোর্ট আছে, এই যে ইয়ে হলো, গভর্নমেন্টের ফল হলো, এটা পাকিস্তান আমেরিকা দুটোরই ষড়যন্ত্র এখানে আছে। আমাদের জন্য খুব একটা বিপদ হলো। কেন কি দেখো, বিভিন্ন ধরনের টেররিস্টদেরকে দিয়ে তো পাকিস্তান একটা ষড়যন্ত্র করছিল কাশ্মীর ওই এলাকা জুড়ে। এখন বাংলাদেশে যদি এদের কাছে ওপেন হ্যান্ড হয়ে যায় না, তাহলে আমাদের কিন্তু খুব বিপদ হয়। কারণ আমাদের পুরো নর্থ ইস্ট স্টেটগুলোকে টিকিয়ে রাখা আমাদের বিপদ হয়ে যাবে। এটা খুবই চিন্তার একটা বিষয়। দাদা মানে আমার কাছে মনে হয় আর কি, মানে এটা একটা স্বার্থ আর কি তাদের, যেমন ইউএস এর স্বার্থ। অবশ্যই অবশ্যই যেমন US এর স্বার্থ। যেমন তারা এতদিন চাইছে যে ইন্ডিয়াকে একটু চাপে রাখার জন্য, তখন পাকিস্তান ইউজ করবো, তখন বাংলাদেশ হলে তাহলে আরো বেশি প্রেশার দিতে হ্যাঁ, পারবো ইন্ডিয়াকে। অবশ্যই। তো এতে আসলে আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে আমেরিকার একটা ঘাঁটি দরকার। আসলে সাউথ ইস্ট এশিয়াতে কিন্তু চায়না দবদবাটা রয়েছে, চায়না এবং হ্যাঁ ওটা রাশিয়া। চাইনা, তো এটা তো সেই চাইনাকে ক্ষেত্রে মানে চায়না। হ্যাঁ,
তো সেই ক্ষেত্রে আমেরিকা চাইছে যে অন্তত যে কোনো, দেখো শেখ হাসিনাকে যখন আমেরিকা, দেখো আমেরিকার একটা ব্যক্তি আছে যার নাম হচ্ছে ডোনাল্ড লু। এই ডোনাল্ড লু নামে একে কি বলা হয় জানো? একে বলা হয় রেজিম চেঞ্জার বলা হয়, ডেঞ্জার। রেজিম চেঞ্জার বলা হয়। তো এই ডোনাল্ড লু কিন্তু আমাদের ইলেকশনের আগেও, ভারতের যে জেনারেল ইলেকশন হলো 2024-এ, তার আগেও এসেছিল, এসে রাহুল গান্ধীর সঙ্গে মিটিং করেছিল, গোপন মিটিং, সেটা পরবর্তীকালে লিক হয়েছে। তো এ যে কোনো দেশের সরকার পতন, এবং এই ডোনাল্ড লু 5th অফ মে 5th অফ মে 5th অফ মে বাংলাদেশে গিয়েছিল। বাংলাদেশে সেম গিয়ে, পাকিস্তানের মধ্যে, পাকিস্তানও same। হ্যাঁ, বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে বলেছিল যে তোমার এই চিটাগাং যে বন্দর আছে, বা ওর আর একটা যে ওই দ্বীপটা আছে, দ্বীপটার নাম কি বলো দেখি? সেন্ট মার্টিন। হ্যাঁ, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে একটা আমেরিকান এয়ার বেস তৈরি করার প্রস্তাব দিয়েছিল, সেটা কিন্তু শেখ হাসিনা রাজি হয়নি, বুঝতে পারছো তো? আর এই সমস্ত কারণের জন্য শেখ হাসিনার কিন্তু আজকে এই দিন দেখতে হলো। সো ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস ফর অল অফ আস, আমাদের সকলের জন্যই এটা কিন্তু খুবই ভয়ানক একটা ব্যাপার। ওকে, নো প্রবলেম। স্যার হ্যাঁ বলো। বলছিলাম স্যার, ধরুন যদি এইরকম বিষয়টা হয় যে বাংলাদেশ পুরোটাকেই আমরা দখল করে নিলাম, তখন কি হয়? এটা এটা একটা সময় ছিল করা যেত, কিন্তু এখন এটা তো করা সম্ভব নয়। তবে হ্যাঁ, দেখো, এখন তো স্যার ইউএনও হস্তক্ষেপ করবে এখন। হ্যাঁ সে তো করবেই। দেখো এখন তাতে মনে হয় না হবে। একটা কথা শোনো, 1971, হ্যাঁ 1971 সালে যে বাংলাদেশের ফ্রিডম মুভমেন্টটা হলো, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের ফ্রিডম মুভমেন্টে যা টোটাল হিস্ট্রি ছিল সমস্ত কিছু পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ দাদা, এখন তো একদম। দিয়েছে। শেখ একদম। মুজিবুর মূর্তি ভেঙে রহমানের দিয়েছে। হ্যাঁ, মূর্তিগুলোর যে অবস্থা করেছে স্ট্যাচু সেটা তো একটা দিক আছেই। তাছাড়া ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার বলে একটা জায়গা সেন্ট্রাল ছিল, হল। যেখানে আগুন 1971 জ্বালিয়ে সালের দিয়েছে। সমস্ত স্বাধীনতার ডকুমেন্টস ছিল, বিভিন্ন রেকর্ডস ছিল, সব পুড়িয়ে দিয়েছে সব। শেখ মুজিবরের একটা বাড়ি ছিল ধানমন্ডিতে, ঢাকা, সেই বাড়িটাকে জ্বালিয়ে ওটাও পুড়িয়ে পুড়িয়ে দিয়েছে। মানে দিয়েছে। বাংলাদেশের 1971 সালের যে স্বাধীনতার যে চেতনা বা স্বাধীনতার যে ইতিহাস, সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। তার মানে এখন এই বাঙালিরা যারা শিক্ষিত হবে তারা কিন্তু ইতিহাসটাকে ভুলবে, আস্তে আস্তে ভুলে যাবে। এটাকে ভুলে যাওয়াটা খুব খারাপ। যেমন, তবে হ্যাঁ, তোমরা ঠিক বলছো, তোমাদের এই ভাবনাটা ঠিক আছে যে এরা একসময় ভারতের সঙ্গে যুক্ত হবে। যেমন পাকিস্তানের যদি এখন সেন্সাস হয় পাকিস্তানে, তাহলে দেখবো পাকিস্তানের 40% জনতা এখন কিন্তু ভারতের পক্ষে হয়ে গেছে, কারণ তারা তো স্যার দেখছে। 40% নয় স্যার, ওটা 70%। যাই হোক, মানে ডেটাটা তো আমি তো মানে যেটা রিলিজড ডেটা সেটাই বলবো না। তো বুঝতে পারছো যে রিলিজ যেটা 40% আমি বলছি, সেটা তো 70-80% হতে পারে, এটা অসম্ভব কিছু নয়। কিন্তু গভর্নমেন্টের স্বীকৃত যে ডেটা, সেখানে দেখা যাচ্ছে যে 40% পিপল পাকিস্তানের, তারা ভারতের পক্ষে, তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে। কারণ পাকিস্তানের যে লাইফস্টাইল আর ভারতের লাইফস্টাইলটা অনেক তফাৎ, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে, এই পাকিস্তান আর বাংলাদেশ, এই দুটো দেশকে মিলিয়ে যে মুসলিম পপুলেশন আছে, সেটা কিন্তু আমাদের দেশে তার থেকে আরো বেশি এখন যদি জনগণনা হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখো, আমাদের এখানে মুসলমানদের অনেক আত্মীয় স্বজন পাকিস্তানে রয়েছে, বাংলাদেশে রয়েছে। তারা যখন নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে যে আমরা এত ভালো আছি, ওরা কত কি অবস্থায় আছে, এই বিষয়টা দেখে না এই যে যে জনমতগুলো গঠন হয়েছে। সো আমার আশা আছে যে এরম একটা দিন আসবে, আবারও আমাদের ভারতটা না এক হয়ে যাবে, আবার এক হবে। কারণ এটা হওয়ারই দরকার, কারণ এই আমেরিকার মতন এই জায়গাগুলো, এর জন্য কি বলতো, এর জন্য আমাদের ইন্ডিয়ান ইকোনমিটাকে আরো বুস্ট আপ করতে হবে, আরো ধীরে ধীরে খুব দ্রুত ভারত। ভারতের অর্থনীতিটাকে ইনক্রিজ কারণ করতে হবে। দাদা তার পিছনে আরেকটা কারণ যে এই দেশগুলোর, পাকিস্তান হোক বা বাংলাদেশ, এদের তো একটা প্রচুর ডেপ্টও আছে। হ্যাঁ তো অবশ্যই। সেগুলো তো আমাদের সাথে যুক্ত হলে তো সেগুলো সব আমাদের কাঁধে পড়বে, তা আগে তো সেগুলোর থেকেও ফ্রি হওয়াটা দরকার না? হ্যাঁ, না সেটা ঠিকই আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবে যে টেরিটরি তোমার যখন বৃদ্ধি পাবে, তার মানে তুমি একবার কল্পনা করে দেখো, পাকিস্তান দেশটি এবং বাংলাদেশ দেশটি আমাদের তো একটা বিরাট বড় মার্কেটও হতে পারে না? হ্যাঁ দাদা, উভয়ভাবে ভাবো। পপুলেশনও বেশি, অবভিয়াসলি মার্কেট। হ্যাঁ, ঋণটা যেমন রয়েছে তেমনি মার্কেটটাও তো ক্রিয়েট হচ্ছে।
বাংলাদেশের মতন এত বড় একটা মার্কেট, যার জন্য আজকে এই ঘটনাটা ঘটে গেল, পাকিস্তান, এগুলো তো সব বড় বড় মার্কেট হতে পারে না? অর্থনীতি তো বাজার থেকে অর্থনীতি চলে। তোমরা যদি ইকোনমিক্সের ক্লাসগুলো আমার দেখো, তাহলে ওখানে আমি আলোচনা করেছি মার্কেটের গুরুত্ব কতটা। কারণ রোলিং অফ মানি, হ্যাঁ, বা রোলিং অফ তোমার কি বলে ক্যাপিটাল, ওটা তো মার্কেট থেকেই হয়। তো সেই ক্ষেত্রে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যে দেশগুলো এক ছিলাম একটা সময়, সেই দেশগুলো আবার এক হয়ে যাওয়া উচিত। এটা হবে কখন কখন হবে জানো? ধীরে ধীরে মানুষের মধ্যে ধর্মটা যখন আস্তে আস্তে ধর্মের অনুভূতিগুলো কমতে থাকবে না, তখন এটা আবার হবে। তোমরা যদি ইতিহাস পড়ে দেখো যে ইহুদি ধর্ম, তারপর খ্রিস্টান, তারপর ইসলাম, এই তো অ্যাব্রাহামিক তিনটে রিলিজিয়ানের ধারা। তো তোমরা যদি ইতিহাস পড়ে দেখো, তোমরা দেখবে যখন ইহুদি ধর্ম ছিল না, যখন খ্রিস্টান ধর্ম তৈরি হচ্ছে, সেই সময় ইহুদিদের যে কি অত্যাচার ছিল কল্পনা করতে পারবে না। জিজাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করা হলো, কারা করেছিল? ইহুদিদের ইহুদি। চক্রান্তে হয়েছিল। তাহলে এই যে ইহুদিরা কিন্তু এখন শান্ত হয়ে গেছে, মানে ওরা বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি রিলিজিয়ান দিয়ে, শুধুমাত্র রিলিজিয়ান দিয়ে কখনো নিজেদের ডেভেলপমেন্ট হয় না। কেন বলো তো? এটা প্রত্যেকের মাথায় রাখা উচিত। ধর্ম এটা একদম ব্যক্তিগত, একদম পার্সোনাল, হ্যাঁ, কিন্তু আমার রোজগার, অর্থনীতি, ইনকাম, দেশ, এটা আলাদা, এটা সামাজিক। তাহলে ধর্ম হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্ট, আর এই ইকোনমি, কান্ট্রি, দেশ, যা কিছু পলিটিক্স, এগুলো সব হচ্ছে সামাজিক ব্যাপার। একসাথে থাকতে গেলে এটা করতে হয়। তো সেখানে দেখবে যে ওই ইহুদিরা এখন অনেক নম্র ভদ্র হয়ে গেছে, ওদের সেই ধর্মীয় গোঁড়ামিটা এখন আর নেই। আবার যখন খ্রিস্টিয়ানদের কথা ভাবো, ইহুদিদের শান্ত হওয়ার পর খ্রিস্টিয়ানদের ইতিহাসটাকে একবার দেখো, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, হ্যাঁ, কি পরিমাণে এই সারা বিশ্বকে টর্চার এরা করেছে একবার ভেবে দেখো। এরা সক্রেটিসকে মেরে ফেলেছে, এরা গ্যালিলিওকে জেলবন্দি করেছে, হ্যাঁ, মানে বুঝতে পারছো তো? এই ওই যে খ্রিস্টিয়ান যে ধর্মের যে গোড়ামিগুলো ছিল, তো সেটা ইসলামের মধ্যে এখন যেমন রয়েছে, আমার তালিবান রয়েছে, আইএসআইএস রয়েছে, এই যে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো একটা সময় ইসলাম, যেহেতু যেহেতু ইহুদিদের পরিবর্তন হয়েছে, খ্রিস্টিয়ানদের পরিবর্তন হয়েছে, তেমনি আমার দৃঢ় বিশ্বাস ইসলামের মধ্যেও যে কট্টরতাগুলো রয়েছে, এটাও একদিন শান্ত হয়ে যাবে। না স্যার, হবে না। হবে হবে, এটুকুন আমি তোমাকে গ্যারান্টি দিই। তুমি আমাদের বয়স তো এখন মোটামুটি, এখন তো আমরা সবাই মোটামুটি ওই 20-30-এর ঘরে আছি। আমাদের বয়সের কালে আমরা কিন্তু দেখতে পাবো যে ইসলামও শান্তির পথে আসছে। ইসলামের মধ্যে যে কট্টরতাগুলো আছে না, অ্যাকচুয়ালি দেখো ইসলামের কট্টরতাটা কিভাবে তৈরি হয় একবার ভাবো। বাংলাদেশ শান্তশিষ্ট ছিল কিনা? ছিল না? ছিল তো। এই সেটাকে অশান্ত, উত্তাল, এটা কারা করলো? এই যারা পুঁজিপতি আমেরিকার মতন দেশেরা করলো। আমেরিকা, ইউরোপ, এদের বিরাট বড় ভূমিকা আছে এই সমস্ত কাহিনীতে, তাই না? আমাদের মিডল ইস্টের মধ্যে যত ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত, এই যে সারা পৃথিবীতে যে যে তেল, কাঁচা তেল আর কি, যেটাকে আমরা বলি না অয়েল, খনিজ তেল, এই খনিজ তেলের মালিক যারা, তারাই বঞ্চিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আর এটা নিয়েই তো সারা বিশ্বের বিভিন্ন যে গ্রুপগুলো তৈরি হচ্ছে, তাই না? রাশিয়া, আমেরিকা, ইউরোপ, এদের মধ্যে তো যে লড়াইটা তো ওই মিডল ইস্টের তেলগুলো নিয়ে, এই মুসলমানদের তেলগুলো নিয়েই তো লড়াই, আচ্ছা। তাই নয় কি? এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। সো এটা নিশ্চিত রূপে হবে, আমি এটা দৃঢ় বিশ্বাস, কারণ ইতিহাস তো তাই বলে। ইহুদিরা শান্ত হয়ে গেছে, খ্রিস্টিয়ানরা শান্ত হয়ে গেছে, ইসলামের এই কট্টরতা একটা না একদিন যাবেই যাবে, কিচ্ছু করার নেই। আর তখন আমাদের এই ভারতবর্ষ আবারও এই দেখবা 3টে দেশ সব একসাথে হয়ে যাবে। এমনকি আফগানিস্তানও। তোমরা যদি রিসেন্ট খবরগুলো দেখো, তোমরা দেখবে আফগানিস্তানের তালিবান সরকার, তারা মেয়েদেরকে স্বাধীন করছে, মেয়েদেরকে স্কুলে যেতে দিচ্ছে। এখন একবার হিসাব করে দেখো, মেয়েদেরকে স্কুলে যেতে দিচ্ছে, মেয়েদেরকে ওই যে 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 ইয়েটা ছিল, মানে বোরকা মাস্কটাকে ওটা সরিয়ে দিচ্ছে। করতে হবে এটা, কারণ সমাজে এই দুনিয়ার সাথে টিকে থাকতে গেলে এগুলো করতে হবে। কারণ নারী পুরুষ এই দুজন যখন সমান তালে, হ্যাঁ, হাল ধরবে না, তবে উন্নতি সম্ভব। আমাদের ভারতীয় সমাজের মধ্যেও এই গোঁড়ামিটা রয়েছে যে একটা পুরুষ ইনকাম করবে আর সবাই বসে বসে খাবে, ঘরের বউকে চাকরি করতে দেব না। আছে কিনা? নেই বলো? ঘরের বউ চাকরি করবে না, এরকম একটা ব্যাপার আছে।
তো যেদিন ঘরের বউও চাকরি করবে, ঘরের বউটাও কাজ করবে, ইনকাম করবে, তখন কিন্তু এই উন্নতিগুলো হবে, যেটা ইউরোপ মহাদেশে, আমেরিকাতে যেটা অনেক আগে হয়ে গেছে। ইউরোপ মহাদেশে, আমেরিকা মহাদেশে অনেক আগে হয়ে গেছে, তাই ওরা এখন ডেভেলপড। আমাদের এখানে সবে শুরু হয়েছে। আমাদের ভারতবর্ষে যদি দেখো, তাহলে দেখবে যে এখন ছেলেরা এবং ছেলেদের সমান তালে মেয়েরা সমান তালে, কি বলবো, ছাপিয়ে গেছে। তোমরা যদি এই যে গতবার যে 2024-এর যে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, 10 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে 6 লক্ষ হচ্ছে মেয়ে মাধ্যমিক পাশ করে বেরোলো, আর 4 লক্ষ সামথিং ছেলে বেরোলো। তাহলে এবার বুঝতে পারছো বিষয়টা কি হচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, 10 লক্ষ মাধ্যমিক পাশ করেছে অ্যারাউন্ড, তার মধ্যে 6 লক্ষের কাছাকাছি মেয়ে পাশ করেছে, আর 4 লক্ষের কাছাকাছি ছেলে পাশ করেছে। তার মানে মেয়েদের শিক্ষার হার বাড়ছে ধীরে ধীরে। এগুলো হবে, আর এটা হলেই এই অস্থির অবস্থাটা কেটে উঠবে। ওকে, চলো তাহলে আমরা আলোচনা করছিলাম টেরিডোফাইটাকে নিয়ে। তো টেরিডোফাইটার এখন একটা পয়েন্ট করে লেখো, ইউজ অফ। বলছি স্যার, হ্যাঁ বলো। বলছিলাম মিডিল ইস্টটা তো একসময় ওই ইহুদিদেরই তো ছিল না? হ্যাঁ দেখো, এইটা ওই যে বললাম অ্যাব্রাহামিক রিলিজিয়নের ধারা, প্রথমে হ্যাঁ ইহুদিদের, ইহুদি ধর্ম, তারপর খ্রিস্টান, তারপর ইসলাম। হ্যাঁ হুম আসলে ওরা তো আর মানে মানে ওরা তো আর বাইরে থেকে আসেনি, ওই জায়গারই তো মানুষ সবাই, তাই না? নিজেদের মধ্যেই সব। ওকে, চল, ইউজ অফ টেরিডোফাইটা। টেরিডোফাইটার ব্যবহারের ক্ষেত্রে একটা টেরিডোফাইটার মধ্যে একটা উদ্ভিদ আছে, তাকে লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়ামটা না মেডিসিন বানানোর কাজে ইউজ হয়, এবং আমি আশা করছি তোমাদের মধ্যে কেউ না কেউ লাইকোপোডিয়াম ওষুধটাকে খেয়েছো। যদি কেউ হোমিওপ্যাথি ওষুধ খেয়ে থাকো, তাহলে নিশ্চিত রূপে লাইকোপোডিয়াম খেয়েছো। মনে পড়ছে কি লাইকোপোডিয়াম? বাট ওখানে তো ধর নাম লেখা থাকে না, কিভাবে জানবো? না, লাইকোপোডিয়ামই লেখা থাকে। আচ্ছা। লাইকোপোডিয়ামের এক্সট্রাক্ট নিয়েই তৈরি হয়েছে লাইকোপোডিয়াম। দেখবে লাইকোপোডিয়াম এই মোটামুটি সর্দি হলে, ঠান্ডা লাগলে, হ্যাঁ, মাথা যন্ত্রণা করলে, ব্যথা হলে, অ্যাসিডিটি হলে এই লাইকোপোডিয়াম ওষুধটা হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা দেয়। তো লাইকোপোডিয়াম ইজ ইউজড হ্যাজ মেডিসিন। তারপর হচ্ছে আরেকটা উদ্ভিদ আছে মার্সিলি। এই মার্সিলি উদ্ভিদটাকে না ভেজিটেবল হিসেবে ইউজ করা হয়, ইজ ইউজড অ্যাজ ভেজিটেবল হিসেবে ইউজ করা হয়। এদের মধ্যে একটা উদ্ভিদ আছে যে উদ্ভিদটাকে ধান খেতে ব্যবহার করা হয়, ধানের জমিতে উর্বরতা বৃদ্ধি করার জন্য। সেটা হচ্ছে অ্যাজোলা। ঠিক আছে, অ্যাজোলা। অ্যাজোলা ইজ ইউজড ইন প্যাডি ফিল্ডস। ধানের জমিতে অ্যাজোলাকে ইউজ করা হয় অ্যাজ ফার্টিলাইজার্স হিসাবে অ্যাজোলা ইউজ করা হয়। এখান থেকে একটা নোট লিখে রাখো। নোটটা এই যে একটা ছত্রাক আছে, ঠিক আছে, একটা ছত্রাক আছে। ওই ছত্রাকটা হচ্ছে ছত্রাক নয়, সরি, একটা অ্যালগি আছে, অ্যানাবেনা। তো এই অ্যানাবেনা নামক যে ব্লু গ্রিন অ্যালগিটা আছে, তাহলে অ্যানাবেনা নামক ব্লু গ্রিন অ্যালগি এর মানে অ্যানাবেনা নামক যে ব্লু গ্রিন অ্যালগি আছে এর বলাটা ঠিক না, অ্যালগি টি এমনটা লেখো। অ্যাজোলা নামক টেরিডোফাইটাতে বসবাস করে। কি বুঝলে?
মানে এই যে অ্যানাবেনা নামক যে ব্লু গ্রিন অ্যালগি আছে, এটা এই অ্যাজোলার উপরে বসবাস করে। অর্থাৎ অ্যাজোলার উপরে যদি কোনো অ্যালগি দেখতে পাও সেটা হচ্ছে অ্যানাবেনা, এটা মাথায় রেখো। ওকে, দাদা, হ্যাঁ বলো দাদা। সেকেন্ড পয়েন্টটা কি লিখেছো? সেকেন্ড পয়েন্টটা মার্সেলি, Marcel, okay. MERSILEA, মার্সেলি ইজ ইউজড অ্যাজ ভেজিটেবল। থার্ড পয়েন্টে আছে অ্যাজোলা ইজ ইউজড ইন প্যাডি ফিল্ড অ্যাজ ফার্টিলাইজার্স হিসেবে ইউজ করা হয়। আর অ্যানাবেনা নামক ব্লু গ্রিন অ্যালগি এটি অ্যাজোলা নামক টেরিডোফাইটাতে বসবাস করে। হ্যাঁ দাদা, হয়ে গেছে। ওকে, ভেরি গুড। চলো এবার আমরা আসছি ফ্যানেরো গেমসের মধ্যে আলোচনায়। চলো আজকে এটাকে কমপ্লিট করে দিয়ে আমরা শেষ করবো ক্লাস। ফ্যানেরো গেমস, তাহলে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ক্রিপ্টো গেমস নিয়ে, এখন আলোচনা হচ্ছে ফ্যানেরো গেমস নিয়ে। তো ফ্যানেরো গেমস মানে বাংলা এটাকে বলে সপুষ্পক উদ্ভিদ। ওকে, তো সপুষ্পক উদ্ভিদ তখন এদের মধ্যে ফ্লাওয়ার্স থাকবে, এদের মধ্যে ফ্রুটস থাকবে, এদের মধ্যে সিডস থাকবে। তো এই জন্য ফ্যানেরো গেমসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ফ্যানেরো গেমসকে দুটো ভাগে, একটাকে বলা হচ্ছে গুপ্তবীজি, একটা হচ্ছে মুক্তবীজি। একটা হচ্ছে জিমনোস্পার্ম, আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজি বা নগ্নবীজি, এর বীজের উপরে কোনো কোটিং থাকে না। আর অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে গুপ্তবীজি, যার বীজটা গুপ্ত অবস্থায় থাকে, মানে একটা লেয়ার থাকে, এর উপরে কোটিং থাকে। তো জিমনোস্পার্ম সম্পর্কে আগে নোট নিই, পরে অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে নোট নেব। তো জিমনোস্পার্ম নিয়ে আমাদের নোট হচ্ছে এখন। তো জিমনোস্পার্মের সবার প্রথম কথা হচ্ছে যে এটা আনকোটেড, কারণ অ্যাঞ্জিওস্পার্মকে না আমরা দুটো ভাগে আবার ভাগ করব ফার্দার, একটা হচ্ছে মনোকট আর একটা হচ্ছে ডাইকট। মনোকট আর ডাইকট। ওকে, না জিমনোস্পার্ম এটা কি? আনকোটেড সিড দেখতে পাবে, আনকোটেড সিডস এখানে দেখতে পাবে। তারপরে যদি বলো জাইলেম ফ্লোয়েম টিস্যু দেখতে পাবে, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম টিস্যুস আর ফাউন্ড। তারপর এরা যেহেতু হাই টেম্পারেচারে যেহেতু এরা বাস করতে পারে, বা হাই টেম্পারেচারে যেহেতু এরা বেঁচে থাকতে পারে, এই জন্য এদেরকে না জেরোফাইটাও বলা হয়। অলসো কল্ড জেরোফাইটা, অর্থাৎ এরা মরুভূমিতেও এদের দেখতে পাবে। হ্যাঁ, মরুভূমি ফাউন্ড অন ডেজার্ট, এদের ডেজার্টের মধ্যেও দেখতে পাবে। ঠিক আছে, তাহলে অলসো কল্ড জেরোফাইটা। it can survive in high temperature, যেহেতু হাই টেম্পারেচারে এরা বাস করতে পারে, এই জন্য এদেরকে জ্যারোফাইটা বলা হয়। এদের মধ্যে অ্যানুয়াল রিংস দেখতে পাওয়া যায়। অ্যানুয়াল রিংস ফাউন্ড। অ্যানুয়াল রিংস দিয়ে কি কাজ হয় বলো দেখি? স্যার বয়স মাপা হয়, উদ্ভিদের যে বয়সটা হয় উদ্ভিদের কাণ্ডের মধ্যে দেখবে এরকম গোল গোল রিং থাকে, তো এইগুলোকে বলা হয় অ্যানুয়াল রিংস। আচ্ছা, এই অ্যানুয়াল রিংস এটা পর্যবেক্ষণ করার জন্য একটা স্টাডি আছে, সেই স্টাডি কি? ড্যান্ড্রোক্রোনোলজি। হ্যাঁ, ভেরি গুড, সেটাকে বলে ড্যান্ড্রোক্রোনোলজি বলে, ভেরি গুড। আচ্ছা, তাহলে অ্যানুয়াল রিংস এই জিমনোস্পার্মের মধ্যে দেখতে পাওয়া যায়। এই যে জিমনোস্পার্ম, এদের পলিনেশন ঘটে, পরাগায়ন যেটাকে আমরা বলি পলিনেশন,
pollination is performed by air. বাতাসের মাধ্যমে এদের পলিনেশন হয়, বাতাসের মাধ্যমে এদের রেণু একটা ফুল থেকে আরেকটা ফুলে গিয়ে বসে, তারপর বীজ তৈরি হয়। ওকে, তো পলিনেশন ইজ পারফর্মড বাই এয়ার। এদের মেল রিপ্রোডাক্টিভ পার্ট আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের নাম আছে দুটো, জানতে হবে। তাহলে এদের রিপ্রোডাক্টিভ পার্টের কথা যখন আমরা বলছি, রিপ্রোডাক্টিভ পার্টস, তাহলে দুটো, একটা আছে মেল পার্ট আর একটা আছে ফিমেল পার্ট। মেল পার্ট, ফিমেল পার্ট। মেল পার্টকে বলা হয় মাইকোস্পোরোফাইল। মেল পার্টকে কি বলে? মেল পার্টকে বলে মাইকোস্পোরোফাইল, বা মাইকোস্পোরোফাইল না, মাইকোস্পোরোফিল বলে, PHYLL। তাহলে মাইকোস্পোরোফিল আর ফিমেল পার্টটাকে বলা হয় হচ্ছে মেগাস্পোরোফিল। তাহলে জিমনোস্পার্মের মেল রিপ্রোডাক্টিভ পার্টকে বলে মাইকোস্পোরোফিল আর ফিমেল পার্টকে বলে মেগাস্পোরোফিল। ওকে, নাও এরপর আমরা দেখব যে ইম্পর্টেন্স কি আছে, জিমনোস্পার্মের ইম্পর্টেন্স কি আছে। ওকে, সো এই পর্যন্ত হয়ে গেলে এটা মুছে দিই। আমাদের আর 10 মিনিটের ক্লাস আছে, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ স্যার। চলো হেডিং লাগাও, ইম্পর্টেন্স অফ জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের ইম্পর্টেন্স দেখব, অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদের গুরুত্ব। নগ্নবীজী উদ্ভিদের গুরুত্ব। প্রথম পয়েন্ট, একটা পরীক্ষায় একদম ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে স্যাগো, মানে যেটাকে আমরা বাংলাতে বলি সাবুদানা, স্যাগো ইজ অবটেইনড ফ্রম। স্যাগো কোথা থেকে আমরা পাই? তোমরা রাখবা যে এই জিমনোস্পার্ম উদ্ভিদ আছে যেটাকে বলা হয় সাইকাস, খুব ইম্পর্টেন্ট, সাইকাস প্লান্ট। সাইকাস উদ্ভিদ থেকে আমরা সাবুদানা পাই, স্যাগো পাই। হ্যাঁ, আচ্ছা, এর এক্সাম্পল আছে আরো, যেমন আমরা উডস ফর ফার্নিচার তৈরি করতে আমরা যে উডস গুলো ব্যবহার করি সেটা এই জিমনোস্পার্ম উদ্ভিদ থেকেই পাই, মানে উৎকৃষ্ট মানের। সেটা কোন কোন উদ্ভিদ? পাইন, তারপর দেওদার, তারপর ফার, তারপর স্প্রুস ইটিসি। এই সমস্ত উদ্ভিদগুলো থেকে, পাইন গাছ থেকে, দেবদার গাছ থেকে, ফার গাছ থেকে, স্প্রুস গাছ থেকে আমরা ফার্নিচারের জন্য উৎকৃষ্ট মানের কাঠ পাই, কাঠ। এখান থেকে পাইন দেখতে পাচ্ছ, পাইন গাছ থেকে আমরা তারপিন তেল পাই, তারপিন অয়েল আমরা পাইন গাছ থেকে পাই, লিখে রাখবে। আমরা দেওদার গাছ থেকে সিড্রাস অয়েল পাই, খুব ইম্পর্টেন্ট, সিড্রাস অয়েল। তাহলে সিড্রাস অয়েল কোন গাছ থেকে পাই? না, দেওদার গাছ থেকে আমরা সিড্রাস অয়েল পাই, আর পাইন গাছ থেকে আমরা তারপিন তেল পাই। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। বলছি স্যার, সিট্রাস অয়েলটা কিসের কি কাজে লাগে এটা? এটা তুমি একটুখানি গুগল করে দেখে নিও, জানি না। তাহলে এটা পরীক্ষায় জিজ্ঞেস করেছে বলে এটা নোট আমরা লিখে নিলাম। তো তারপিন তেল আর সিড্রাস তেল এই দুটো, একটা পাই পাইন গাছ থেকে, একটা দেওদার গাছ থেকে। আচ্ছা, ম্যাচ স্টিক যেগুলো তৈরি করা হয়, তো সেই ম্যাচ স্টিক তৈরি হয় ইজ অবটেইনড ফ্রম একটা উদ্ভিদ থেকে, সেটাকে বলা হয় পাইনাস প্লান্ট। পাইনাস প্লান্ট থেকে ম্যাচ স্টিক তৈরি করা হয়। হ্যাঁ, এই হচ্ছে এদের গুরুত্ব। এবার আমরা অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে চিনবো, তারপর
ডাইকট মনোকট সম্পর্কে 2-4টে পয়েন্ট লিখলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। ওকে, তো এই পর্যন্ত যদি নোট হয়ে যায় তাহলে মুছে দেব। হ্যাঁ হয়ে গেছে। ওকে, চলো খাতার মধ্যে রিং লাগাও। অ্যানজিওস্পার্ম, 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 অ্যানজিওস্পার্ম মানে গুপ্তবীজী, যাদের বীজের ওপরে একটা কি থাকে, লেয়ার দেওয়া থাকে। ঠিক আছে, অ্যানজিওস্পার্ম যেমন আম, ছোলা, মটর, এদের বীজের ওপরে কি থাকে, একটা কোটিং দেওয়া থাকে না, অর্থাৎ কোটেড সিড। এদের মধ্যে কোটেড সিডস দেখতে পাওয়া যায়। এদের মধ্যেও অ্যানুয়াল রিংস থাকে, অ্যানুয়াল রিংস ফাউন্ড, অ্যানুয়াল রিংস ফাউন্ড। এদের ফুলের মাধ্যমে রিপ্রোডাকশন হয়, রিপ্রোডাকশন ডান বাই ফ্লাওয়ার, ফ্লাওয়ার। ওকে, এদের বেশিরভাগ আমরা কোথায় পাই, এদের বেশিরভাগ আমরা স্থলে পাই, এর কিছু কিছু জলেও থাকে। তাই লিখে রাখো ম্যাক্সিমাম ফাউন্ড on land and some in water, and some in water. এদের ম্যাক্সিমামটা আমরা জমিতে দেখতে পাই, কিছুটা জলে। যদি প্রশ্ন করে যে সব থেকে ছোট অ্যানজিওস্পার্ম প্লান্ট কোনটি, তো মনে রাখবে ওটা হচ্ছে লেমনা। smallest angiosperm plant, that is lemna, lemna। আর যদি বলে লার্জেস্ট অ্যানজিওস্পার্ম প্লান্ট, তো লার্জেস্ট অ্যানজিওস্পার্ম প্লান্ট হচ্ছে ইউক্যালিপটাস গাছ, ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস মানে যেটাকে বাংলায় আমরা আকাশবাণী গাছ বলি। হ্যাঁ, আকাশবাণী, আকাশবাণী গাছ বা আকাশমণিও বলে কোথাও কোথাও ওইটা। আচ্ছা, যদি বলে যে এই অ্যানজিওস্পার্মদের মধ্যে সব থেকে ছোট ফুলওয়ালা গাছ কোনটা, তো স্মলেস্ট ফ্লাওয়ার বিশিষ্ট গাছ হচ্ছে উলফিয়া, উলফিয়া। এটা 0.1 মিলিমিটার এদের সাইজ হয়। আর যদি বলে লার্জেস্ট ফ্লাওয়ার, তো লার্জেস্ট ফ্লাওয়ার বিশিষ্ট অ্যানজিওস্পার্ম হচ্ছে তোমার র্যাফলেসিয়া, র্যাফলেসিয়া, র্যাফলেসিয়া। যদি বলে যে সব থেকে বড় পাতাযুক্ত গাছ কোনটি, তো লার্জেস্ট লিভস সব থেকে বড় পাতাযুক্ত গাছ, সেটা মনে রাখবে ভিক্টোরিয়া রেজিয়া, ভিক্টোরিয়া রেজিয়া। আর যদি বলে সব থেকে ছোট পাতাওয়ালা গাছ, সব থেকে ছোট পাতাওয়ালা গাছ জানি না আমি এটা, সব থেকে বড় বীজওয়ালা গাছ যদি বলে লার্জেস্ট সিডস, সেটা হচ্ছে লাসোডিয়া, লাসোডিয়া। আর যদি বলে স্মলেস্ট সিড, সব থেকে ছোট বীজ যুক্ত গাছ কোনটি, তো সেটা হচ্ছে অর্কিড, অর্কিডের গাছ। অর্কিড একদম ছোট্ট ছোট্ট বীজ হয়, এরকম এরকম, এই যে এরকম এরকম, এই যে ডটগুলো দিচ্ছি, এই ডটের থেকে আর আশা করি একটু একটু ছোট হবে, এরকম এরকম বীজ হয়। ওকে, গেল এই পর্যন্ত নোট হয়েছে। এবার আমরা অ্যানজিওস্পার্মকে না ক্লাসিফাই করব। ক্লাসিফাই করব বলতে মনোকট সম্পর্কে পয়েন্ট পড়বো, ডাইকট সম্পর্কে পয়েন্ট পড়বো। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত নোট হয়েছে, মুছে দেব।
ওকে নাও আচ্ছা সবার আগে একটা প্রশ্ন করি যে অ্যানজিওস্পার্ম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মনোকট আর একটা হচ্ছে ডাইকট। এখন প্রশ্ন হলো যে দাদা কি করে আইডেন্টিফাই করব যে কোনটা মনোকট আর কোনটা ডাইকট? তাই এই নোটটা আগে লিখে নাও যে কোশ্চেনটা হলো হাউ টু আইডেন্টিফাই any plant if it is monocot or dicot। কোনটা মনোকট আর কোনটা ডাইকট এটা কি করে বুঝবো? তো তার উত্তরে আমরা বলবো যে observing the following things we can identify আমরা এই নিচের গুলোকে ফলো করলে আইডেন্টিফাই করতে পারবো। যেমন 1 নাম্বার রুট দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা মনোকট আর কোনটা ডাইকট। মনোকট মানে একবীজপত্রী আর ডাইকট মানে হচ্ছে দ্বিবীজপত্রী। ওকে, কোনটা একবীজপত্রী কোনটা দ্বিবীজপত্রী? তাহলে প্রথম হচ্ছে রুট দেখে বুঝবো, 2 লিভস পাতা দেখে বুঝবো, 3 ফ্লাওয়ার ফুল দেখে বুঝবো, আর 4 হচ্ছে সিডস দেখে বুঝবো। তো এই কয়টা জিনিস দেখে আমরা বুঝতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা ডাইকট আর কোনটা মনোকট। তাহলে এবার আমরা দুটোকে আলাদা করে ক্লাসিফাই করে দেখবো যে কোনটার কেমন কি হয়। ওকে চল, ভেরি গুড। নাও এটুকু নোট হয়েছে, মুছে দিব? হ্যাঁ দাদা। ওকে চলো, অ্যানজিওস্পার্ম হেডিং লাগাও এভাবে, অ্যানজিওস্পার্ম। তো অ্যানজিওস্পার্মকে দুটো ভাগে আমরা দেখছি, একটা হচ্ছে মনোকট আর একটা হচ্ছে ডাইকট। মনোকট ডাইকট বাংলায় লিখে নিও একবীজপত্রী দ্বিবীজপত্রী। তো সবার প্রথমে যদি বলি যে একবীজপত্রীর মূলটা কেমন হয়, এই একবীজপত্রীর মূলটা বেশি গভীরে যায় না, ঠিক আছে? অর্থাৎ রুটস আর নট সো ডিপ, এদের রুটটা অত গভীরে যায় না। কিন্তু ডাইকটের কথা যদি বলি, এদের রুটস আর ডিপার, এদের রুটসটা অনেক গভীরে চলে যায়। যদি আমি মনোকটের রুটের কথা বলি, তো এই মনোকটের মধ্যে না ফাইবারাস রুট দেখতে পাওয়া যায়, ফাইবারাস রুটস ফাউন্ড, এর মধ্যে ফাইবারাস রুটস পাওয়া যায়। ওকে, ফাইবারাস রুট ইজ ফাউন্ড। আর এদের মধ্যে ট্যাপ রুট পাওয়া যায়, ট্যাপ রুট ইজ ফাউন্ড। তাহলে এর মধ্যে ফাইবারাস রুট ইজ ফাউন্ড আর এখানে হচ্ছে ট্যাপ রুট ইজ ফাউন্ড। নাও এবার একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি অ্যাকচুয়াল ব্যাপারটা কি। ধরো এটা মাটির লেয়ার, এইটা হচ্ছে আমাদের উদ্ভিদ, ঠিক আছে? এটা উদ্ভিদ ওপরের টুকু। নাও এদের যেটা হয় আর কি, এদের ইয়েটা এই যেরকম হয়, একটা মূল শিকড় থাকে আর সেই মূল শিকড়ের সাথে আরো আনুষঙ্গিক শিকড়গুলো থাকে, ঠিক আছে? এরকম করে মূল একটা শিকড় থাকে, তার সাথে আরো শাখা প্রশাখা থাকে। এইটাকে বলা হচ্ছে ট্যাপ রুট। ওকে, আর এই ফাইবারাস রুট কোনটা? যেমন ধান গাছ, খেয়াল করো ধান গাছ সবাই চেনো, তো এটা মনে করো মাটি। তো ধান গাছের ক্ষেত্রে এদের রুটটা কেমন হয়? এদের রুটটা হয় এরকম হয়, ফাইবারাস রুট হয়, বুঝতে পারছো? এই যে এরকম হয়, মানে এদের সব রুটই হচ্ছে একই রকম সব রুট। এই যে এরকম রুট হয়, এই যে এরকম গাছ থেকে এরকম রুট হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে একটা মূল শিকড় রয়েছে এবং তার সাথে আরো আনুষঙ্গিক শিকড় আছে। তার মানে এই শিকড়গুলো অনেকটা ডিপে চলে যায়, অনেকটা গভীরে চলে যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের। আর একবীজপত্রী উদ্ভিদের এরকম ফাইবারাস রুট থাকে, এগুলো ডিপে যায় না, এত গভীরে যায় না, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়গুলো আমরা? অর্থাৎ প্রাইমারি রুট, এই রুট সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে যে পড়বো না বললাম, প্লান্ট মরফোলজি। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা প্লান্ট মরফোলজি পড়বো। তো সেই প্লান্ট মরফোলজিতে আমরা সবার প্রথমে রুটকেই নিয়ে পড়বো, রুটকে নিয়ে আলোচনা হবে। তো সেখানে দেখবা যে সেকেন্ডারি রুট আছে, প্রাইমারি রুট আছে।
তো মনোকটের মধ্যে এই সেকেন্ডারি প্রাইমারি রুট থাকে না, কিন্তু ডাইকটের মধ্যে প্রাইমারি সেকেন্ডারি রুট থাকে। বুঝতে পারছো? মানে এই যে যেটা মূল যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইমারি রুট, আর এগুলো হচ্ছে সব সেকেন্ডারি রুট, এই যে আশপাশ দিয়ে যেগুলো হচ্ছে। তাহলে এটাকে বলে ট্যাপ রুট। তাহলে ডাইকটের মধ্যে ট্যাপ রুট দেখতে পাওয়া যায়। ট্যাপ রুট মানে কি? যেটা মাটির অনেক গভীরে চলে যায়। আর মনোকটের মধ্যে ফাইবারাস রুট দেখতে পাওয়া যায়, অর্থাৎ এটা গভীরে যায় না। ঠিক আছে? গুচ্ছমূল। ফাইবারাস রুট মানে গুচ্ছমূল। বুঝতে পারছো? বাংলাতে বলে গুচ্ছমূল। ওকে, নাও এবার রুট দেখে আমরা বুঝলাম। এরপর আর কি লেখা ছিল? পাতা দেখে কি করে চিনবো যে একবীজপত্রী দ্বিবীজপত্রী? দেখো, একবীজপত্রী উদ্ভিদের যে পাতা হয় সেই পাতাগুলো না প্যারালাল হয়। হ্যাঁ, প্যারালাল হয়, অর্থাৎ লিভস আর প্যারালাল। লিভস প্যারালাল হয়। প্যারালাল বলতে কি আমি তোমাদের বলছি। বাঁশের পাতা একবার মাথার মধ্যে আনো। বাঁশের পাতা সবাই দেখতে পাচ্ছ? বাঁশের পাতা মনে মনে দেখার চেষ্টা করো। বাঁশের পাতা দেখেছো? একদম পাতাটা একদম প্যারালাল না, একটাই শিরা টান টান হয়ে চলে গেছে উপর থেকে নিচে পর্যন্ত, সমান্তরাল শিরাবিন্যাস। সমান্তরাল শিরাবিন্যাস। আবার খেয়াল করো কলা পাতা, কলা পাতা খেয়াল করো। ভালো আছে। বাঁশের পাতা, কলার পাতা, ধানের পাতা খেয়াল করো, গমের পাতা খেয়াল করো, ভুট্টার পাতা খেয়াল করো, যেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্যারালাল। তুমি বাংলাতে কি বললে যেন কথাটা? সমান্তরাল শিরাবিন্যাস। হ্যাঁ, সমান্তরাল বিন্যাস, এরকম একটা ব্যাপার। ওকে, অর্থাৎ প্যারালাল লিভস এদের দেখতে পাওয়া যায়। কিন্তু যেগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ হয়, যেগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ হয় তাদের পাতাগুলো না নেট লাইক কিছু স্ট্রাকচার দেখা যায়। যেমন আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বট পাতা, তারপরে তোমার পিপল গাছের পাতা। ঠিক আছে? এই পাতাগুলোকে একবার মনের মধ্যে ভাসাও। দেখো সেখান থেকে যখন তুমি লাইট মারবে না অপর সাইড থেকে, তুমি দেখবে যে জাল সারা পাতা জুড়ে জালিকার মতন ছড়ানো রয়েছে, অর্থাৎ নেট লাইক স্ট্রাকচার রয়েছে। তাহলে এটার মধ্যে লিভস কেমন হবে? লিভস উইথ নেট লাইক স্ট্রাকচার। নেট লাইক স্ট্রাকচার, এটার বাংলা কি বললে যেন ভাই? জালিকাকার শিরাবিন্যাস। হ্যাঁ, জালিকাকার শিরাবিন্যাস। তাহলে বাংলায় লিখলে চাইলে এটাকে বাংলায় লিখো জালিকাকার শিরাবিন্যাস। আর এটাকে কি যেন বলেছিলে? সমান্তরাল শিরাবিন্যাস। হ্যাঁ, সমান্তরাল শিরাবিন্যাস, এরকম ব্যাপারটা। ওকে, গেল পাতা দেখে চিনতে পারলে। এবার আছে ফুল। ফুল দেখে কি করে চিনবো? দেখো, এই যে মনোকট উদ্ভিদের যে ফুলগুলো হয় না, সেই ফুলগুলো সবসময় 3-এর মাল্টিপলে হয় এবং বিভিন্ন লেয়ারে সাজানো থাকে। আবার বলছি, মনোকট উদ্ভিদের যে ফুল হয়, যেমন গোলাপ ফুল একটা মনোকট উদ্ভিদের ফুল। গোলাপের ফুলগুলো দেখবা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে সাজানো থাকে। প্রথম একটা স্তর, তারপর একটা স্তর, তারপর একটা স্তর করে পেটালগুলো সাজানো থাকে, ফুলের পাপড়িগুলো। তাহলে এটা চিনবো কি করে? অর্থাৎ flower petals are in multiple of 3। হয় 3টি থাকবে, নাহলে 6টা থাকবে, নাহলে 9টা থাকবে। এরকম করে 3-এর মাল্টিপলে পত্র পাপড়ি দেখতে পাবো, সরি ফুলের পাপড়ি দেখতে পাবো। এবং উইথ মাল্টিপল লেয়ার্স, মাল্টিপল লেয়ার্সের সাথে 3-এর মাল্টিপলে পেটালস দেখতে পাবো মনোকট উদ্ভিদের মধ্যে। আর ডাইকট উদ্ভিদের মধ্যে কি দেখতে পাবো না? ডাইকট উদ্ভিদের মধ্যে কোনো লেয়ার্স দেখতে পাবো না, অর্থাৎ যা থাকবে একবারেই থাকবে। অর্থাৎ একটা ফুলের যে পাপড়িগুলো সেটা একটা সেন্টার থেকেই বের হয়ে থাকবে, অর্থাৎ এখানে 4টে বা 5টা এরকম পিসে থাকে। অর্থাৎ এইখানে flower petals are 4 or 5 pieces। 4-5 পিস ফুলের পাপড়ি থাকে, হ্যাভিং নো লেয়ার্স, এবং এখানে কোনো লেয়ার্স থাকে না। অর্থাৎ একটা শাড়ির উপরে আর একটা শাড়ি এরকম করে ফুলের পাপড়ি সাজানো থাকে না। তাহলে এই থরে থরে ফুলের পাপড়ি সাজানো থাকে কাদের? মনোকট উদ্ভিদের, একবীজপত্রী উদ্ভিদের। ওকে, আচ্ছা, ফুল দেখে চেনা হয়ে গেল। আর কি আছে? বীজ না? হ্যাঁ, বীজকে যদি দেখো, একবীজপত্রী উদ্ভিদের বীজটাকে তুমি ইকুয়ালি দুটো পার্টে সেপারেট করতে পারবে না। আবার বলছি যে ইকুয়াল। আচ্ছা, তোমার মনে করো যে এই যে বাড়িতে আমরা চাল খাচ্ছি, ধানের বীজ, চাল আছে তো? তাহলে এই যে ধানের বীজ চাল খাচ্ছ, চালকে তুমি সমান দুটো ভাগে ভাগ করতে পারবে?
সেপারেট করতে পারবে? পারবে না। কিন্তু এই দিক দিয়ে আবার তুমি কল্পনা করো মটরের ছালটা ছাড়িয়ে নিলে দেখেছো দুটো ভাগে ভাগ করা থাকে, সমান দুটো পার্টে সেপারেট করা যায় ইকুয়ালি। বুঝতে পারছো আশা করছি। তাহলে বীজের দিক থেকে এটাকে লেখো যে ক্যান নট বি সেপারেটেড ইকুয়ালি, এদের ইকুয়ালি সেপারেট করা যায় না। ওকে, যেমন এক্সাম্পলের মধ্যে লিখে রাখো যে হুইট, গম, রাইস, মেজ, ভুট্টা, কলা, ব্যানানা, ইটিসি, এই সমস্ত উদ্ভিদ। ওকে, আর এদের ফ্লাওয়ার গুলো কেমন, সরি এদের বীজগুলো কেমন হবে, এটা তুমি ইকুয়ালি সেপারেট করতে পারবে। অর্থাৎ ক্যান বি সেপারেটেড ইকুয়ালি, এদের সিডস গুলোকে ইকুয়ালি সেপারেট করা যায়। আচ্ছা, এখানে তো সিডের কথা লেখাই নেই, তাহলে এখানে সিড কথাটা না লিখে রাখো যে সিড ক্যান নট বি সেপারেট ইকুয়ালি, এখানে লেখো সিড কথাটা তো লেখাই নেই। তাহলে সিড ক্যান বি সেপারেটেড ইকুয়ালি। তাহলে এদের এক্সাম্পল যেমন আম খেয়েছো, ম্যাঙ্গো, আমের আটি খুললে দেখবা যে মাঝখান থেকে ভাগ করা যায়, দুটো ইকুয়ালি সেপারেট করা যায়। তারপর পিপল, তারপর মটর, পিস, যত ধরনের পালসেস আছে না, ডাল জাতীয় যে সমস্ত ফসল আছে ইটিসি, এগুলো সব হচ্ছে কিসের মধ্যে পড়বে? দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পড়বে। ছোলা, ঠিক আছে, এই জিনিসগুলো। তো মোটামুটি আমাদের এই পর্যন্ত আলোচনা হলো প্লান্ট কিংডমের উপরে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমাদের নতুন টপিক শুরু হবে, দ্যাট ইজ প্লান্ট মরফোলজি। সেই প্লান্ট মরফোলজিতে যখন আমরা পড়বো তখন এইখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের আলোচনা হবে। উদ্ভিদের মূল নিয়ে, কাণ্ড নিয়ে, পাতা নিয়ে, ফুল নিয়ে, ফল নিয়ে, হরমোনস নিয়ে, প্লান্ট ডিজিজ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, গুড নাইট।